বলল, যতক্ষণ না আমি নিজের চোখে দেখব ততক্ষণ আমি আগের ফলাফলে বিশ্বাস করব না। আগের বার চিটিংবাজি করলেও এবার আর পাবে না। মহাদক্ষ নিজে শক্তিস্তম্ভ পরীক্ষা করেছেন। সে নিজের কথা শেষ করার আগেই স্তম্ভ তার ফল জানিয়ে দিল। মঞ্চে রাখা শক্তিস্তম্ভে সোনার অক্ষরে লেখা ভেসে উঠল, 0 র্যাঙ্ক, 8ম শক্তিচক্র। ময়দানে এতক্ষণ দর্শকদের মধ্যে যে গল্পগুজব চলছিল সব থেমে গেল। সবার চোখ ছানা বড়া হয়ে গেল। লোকে তো বিক্রমের 7ম শক্তিচক্রই বিশ্বাস করতে পারছিল না, আর 8ম শক্তিচক্র দেখে লোকজনের মুখ বাংলার 5 হয়ে গেল। এত তাড়াতাড়ি শক্তিচক্র পাওয়াকে অলৌকিক আর অদ্ভুত ছাড়া কিছুই বলা যায় না। সাধারণ দর্শক, নিমন্ত্রিত লোকজন সবাই একে অপরকে বলল, সূর্যদল সত্যিই আবার সবাইকে অবাক করে দিল। সবাই মেনে নিল সূর্য দলের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। একজন অতিথি আরেকজন অতিথিকে বলল, এই গতিতে এগোতে থাকলে এই ছেলে তো আগামী 10 বছরের মধ্যেই শক্তি সম্রাট উপাধি পেয়ে যাবে। এই কথা শুনে সব দর্শক একসাথে সায় দিল। কোনো দলের কেউ যদি শক্তি সম্রাট র্যাঙ্কে পৌঁছে যায়, সেই দল বাকি দলগুলির উপর রাজত্ব করতে পারে। ওহান সাম্রাজ্যের 3টি বৃহত্তম গোষ্ঠী, যেমন দরবার পরিবার, জনক পরিবার এবং শিখর পরিবারের সাথে সম্ভবত সূর্য দলের নামটিও যোগ হয়ে যাবে। এমনিতেও সমগ্র ওহান সাম্রাজ্যের ইতিহাসে মাত্র কয়েকজন লোক আছে যারা শক্তি সম্রাটের পদমর্যাদা পেয়েছে। যখন কোনো 0 র্যাঙ্কের লোক শক্তি সম্রাট উপাধি পায়, তার মানে দাঁড়ায় যে সেই লোকের কাছে আকাশ থেকে পাতাল সব তোলপাড় করে দেওয়ার মতন শক্তি রয়েছে। এরকম লোকের সাথে কেউ লড়তে চায় না, কারণ সবাই জানে ফলাফল কি হতে পারে। আজ থেকে 300 বছর আগে এক বিশাল বড় যুদ্ধের সময় এক শক্তি সম্রাটের পরিবারকে হত্যা করা হয়েছিল। পরিবারের শোকে পাগল হয়ে তিনি একাই 10,000 সৈন্যকে হত্যা করেছিলেন। তখন প্রতিদ্বন্দ্বী 2 সাম্রাজ্য লড়াই থামিয়ে শক্তি সম্রাটকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়েন। সবাই একথা জানত যে একজন শক্তি সম্রাট চাইলে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে। সেদিন থেকে আজ অবধি কেউ কোনো শক্তি সম্রাটকে অসন্তুষ্ট করার সাহস পায়নি। সবাই একথা জানত যে একজন শক্তি সম্রাট চাইলে প্রলয় ডেকে আনতে পারে। মঞ্চে বসে অরেন্দ্র স্তম্ভের গায়ে লেখা সোনালি শব্দ পড়লেন। তিনি বুঝে গিয়েছিলেন তার সন্তান কোনো সাধারণ ছেলে নয়। বিক্রম সেই সিংহ, সেই বীর যে সূর্য দলের ভাগ্য চিরদিনের মতন বদলে দেবে। তিনি গর্বে নিজেকে নিজে বললেন, আমার ছেলে একদিন সমস্ত মার্কাসে আমার নাম উজ্জ্বল করবে। অরেন্দ্রর হঠাৎ মনে পড়ল বিক্রম যখন ভীষণ ছোট ছিল, তখন সে অরেন্দ্রর দিকে এমনভাবে তাকাতো যেন সে তার বাবা নয়, অন্য কেউ। অরেন্দ্র সারাদিন ব্যস্ত থাকায় ছেলেকে সময় দিতে পারত না। আজ অতীতের কথা মনে পড়ে অরেন্দ্রর চোখ জলে ভরে গেল, আর তার মুখে ফুটে উঠল গর্বের হাসি। তার মুখ দেখে সৌরিনী দরবার বলল, অরেন্দ্রবাবু, আপনার ছেলে সত্যিই অন্যদের থেকে আলাদা। আমার বিশ্বাস আপনার ছেলে জীবনে অনেক সফল হবে। ওর মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে যা আমি আগে কখনো দেখিনি। অরেন্দ্র মুখে হাসি রেখে সৌরিনীকে জবাব দিল, খুবই আজব ছেলে আমার। ও মাঝে মাঝে এমন কাণ্ড ঘটিয়ে ফেলে যে সবাই অবাক হয়ে যায়। তুমি তো জানো গত 3 বছরে ওর শক্তি বাড়ছিল না, কিন্তু পরিশ্রম আর সৎ পথে চলার ফল দেখো। আজকে বিক্রম আরেকবার প্রমাণ করে দিল যে ও হার মানবে না। সৌরিনী জানে না বিক্রমের এই শক্তি থাকবে নাকি চলে যাবে। সত্যি বলতে সৌরিনী বিক্রমের শক্তি দেখে মুগ্ধ হয়ে গেল। সে ভাবল সূর্য দলের সাথে বন্ধুত্ব বাড়াবে, যাতে বিক্রমের কাছে আসা যায়। এদিকে রাগের চোটে সংহিতা ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। সে চিৎকার করে সমুকে বলল, এই গাধা, তুই যে বললি 7ম শক্তিচক্র, চোখে কি ন্যাবা হয়েছে? হ্যাঁ, কি করে আরেকটা শক্তিচক্র বেড়ে গেল? বোনকে সমু যথেষ্ট ভয় পেত। ভয়ে ভয়ে সে জবাব দিল, গত মাসে সত্যি বলছি 7টাই ছিল, এখন জানি না কিভাবে 8 হয়ে গেল। কি এমন করছে ও যে শক্তিচক্র বেড়ে যাচ্ছে? এবার একটু শান্ত হয়ে সংহিতা বলল, 1 মাসের মধ্যে 7 থেকে 8 শক্তিচক্র হয়ে যাওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয়। মানে 1 বছরে 1 লাফে 5খানা শক্তিচক্র পাওয়া? আমার তো শুনেই মাথা ঘুরছে। এই গতিতে এগোলে একদিন আমাদের একাডেমির সবচেয়ে শক্তিশালী শিক্ষিকার সমান সমান হয়ে যাবে। এটা কি করে সম্ভব হচ্ছে? বোনের কথা শুনে সমু বোকা বোকা গলায় জবাব দিল, আমি কি করে জানবো ও কিভাবে এগোচ্ছে? এই বলে সমু এবার রেগে গিয়ে ইরার দিকে তাকালো। দেখলো ইরা আর বিক্রম গল্প করছে, আর ইরার মুখে হাসি। ইরাকে বিক্রমের সাথে গল্প করতে হাসতে দেখে প্রচন্ড রেগে গিয়ে সমু বলল,
বিক্রম, তোকে আমি ছাড়ব না। হিংসের আগুন সমুর বুক জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে। বিক্রম হাসি মুখে মহাদক্ষকে জিজ্ঞেস করল, হে মহাদক্ষ, আমার টেস্ট শেষ হয়েছে? মহাদক্ষ হতভম্ব হয়ে কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন। বিক্রমের কথা শুনে যেন তার জ্ঞান ফিরে এলো। তিনি থতমত বিক্রমকে চ্যালেঞ্জ করবে। কেউ অন্যকে খোঁচাচ্ছে বিক্রমকে চ্যালেঞ্জ করার জন্য। কেউ বিক্রমের প্রশংসায় পঞ্চমুখ। সত্যি বলতে কেউ লড়াই করতে চাইছে না, কারণ তারা জানে লড়াই বেশ কঠিন হবে। ওখানে সবাই ভালো যোদ্ধা, সবার নিজস্ব অলৌকিক বিদ্যা জানা আছে, কেউ দুর্বল নয়। তবু কারোর মধ্যে বিক্রমের সাথে লড়াই করার সাহস হলো না। যদিও বিক্রম জানতো কোনো না কোনো হিংসুটে লোক তাকে চ্যালেঞ্জ তো করবে, কিন্তু সে যার দিকেই তাকালো সেই নিজের চোখ নামিয়ে নিল। বিক্রম ফিসফিস করে বলল, সবাই ভীতু, শুধু অপমান করার বেলায় এদের মুখে কথা ফোটে। কেউ তো চ্যালেঞ্জ কর, নইলে 3 বছরের অপমানের প্রতিশোধ নেব কি করে? অত ভিড়ের মধ্যে কি করে যেন সৌমু তার কথা শুনে নিল। সে লড়াই করতে প্রায় মঞ্চের কাছে এগিয়েই যাচ্ছিল, তখন তার বোন তার হাত টেনে তাকে আটকে দিল। সৌমু বুঝতে পারল না কেন তার নিজের বোন তাকে আটকাচ্ছে। সে রেগে জিজ্ঞেস করল, কি হলো, আটকালি কেন? সংহিতা বলে উঠল, তোর মাথা ঠিক আছে? ওর কাছে 8খানা শক্তিচক্র আছে, কিভাবে জিতবি? সবার সামনে আমাদের পরিবারের মান সম্মান ধুলোয় মিশে যাবে। বিক্রমকে চ্যালেঞ্জ করার চিন্তা মাথা থেকে বের করে দে, আমাদের সবার তাতেই মঙ্গল। সৌমু দাঁড়িয়ে পড়ল, কিন্তু তার চোখ পড়ল ইরার দিকে। সে বিক্রমের 8ম শক্তিচক্র নিয়ে গর্বিত। ইরা যে ভালোবাসার দৃষ্টি দিয়ে বিক্রমকে দেখে, সৌমু বছরের পর বছর সেই দৃষ্টির জন্য অপেক্ষা করে আছে। রাগে দুঃখে সৌমু বোনকে বলল, তো কি হয়েছে? আমিও তো 1 বছর আগে 8ম শক্তিচক্র পেয়েছি। তোর কেন মনে হয় ও আমাকে হারাতে পারবে? ও তো এই মাত্র নতুন শক্তিচক্র পেল। সংহিতা বুঝতে পারল তার ভাইয়ের রাগের কারণ তার হিংসা। সৌমু যেহেতু কিছুতেই সংহিতার কথা শুনছে না, তাই এবার সংহিতা নিজের পকেট থেকে একটা সবুজ বড়ি বের করল। তারপর চুপি চুপি বড়িটা সৌমুর হাতে দিল। সংহিতা এবার বলল, শোন, এটা লেভেল 2 এর অলৌকিক বিদ্যা ভরা বড়ি। এটা চমৎকারী শরবত দিয়ে বানানো। এটা খেলে কিছুক্ষণের জন্য তোর মধ্যে একলব্য র্যাঙ্কের মতন শক্তি চলে আসবে। তবে হ্যাঁ, এর সাইড এফেক্ট আছে। আগামী 1 মাস তোকে শরীরের যন্ত্রণায় বিছানায় গড়াগড়ি দিয়ে কাটাতে হবে, তাই অকারণে এই ওষুধ ব্যবহার করা ঠিক না। সমু এবার ওই সবুজ বড়ির দিকে দেখতে দেখতে বলল, এই বড়ির সাহায্যে আমি বিক্রমকে ওর আসল জায়গা দেখাবো। সোনু বিক্রমকে চ্যালেঞ্জ করার জন্য তৈরি হলো। তার বাজে জেদের কথা শুনে সংহিতা তাকে বলল, মনে রেখো, একে খুব বেশি ঘায়েল করো না। এমন কিছু করো না যাতে দাদুও তোমাকে আর বাঁচাতে না পারে। বিক্রম কিন্তু আগের মতন আর দুর্বল নেই। সমু উত্তরে বলল, হ্যাঁ হ্যাঁ জানি। সমুর গলায় অহংকার পরিষ্কার ফুটে উঠেছে। তার অহংকারের কারণ হলো তার কাছে এমন একটা জিনিস আছে যার সাহায্যে সে সৌর্য দলে আবার নিজের ক্ষমতা জাহির করতে পারবে। এবার মুখে একটা শয়তানি হাসি এনে সমু ইরার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে পেয়েই তবে শান্ত হব ইরা। তাতে যদি আমার বিক্রমকে হারাতে হয় তো তাই সই। তারপর এগিয়ে গিয়ে সমু নিজের হাত তুলে মঞ্চের দিকে চিৎকার করে বলল, আমি তোকে চ্যালেঞ্জ করছি বিক্রম। একথা শুনে সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়
এবং তাদের সবার চোখ চায় সমুর দিকে। সমু কখনো একসাথে এত লোককে ইমপ্রেস করার সুযোগ পায়নি। নিজের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করতে পেরে সমুর অহংকারের আর কোনো সীমা রইল না। আজকে শুধু মেসিডোরিয়া নয়, সমগ্র মার্কাসকে সে বলে দিতে চায় যে সে বিক্রমের থেকে অনেক বেশি শক্তিশালী। মহাদক্ষ এবং অন্যান্য গুরুজনেরা এটা দেখে একটু বিরক্তই হলেন। সমুর দাদু বিশেষ করে সমুর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হলেন, কারণ তিনিও জানতেন যে বিক্রম আর দুর্বল নেই। গুরুজনেরা কি ভাবলো না ভাবলো সেই নিয়ে সমুর কোনো ভাবনা নেই। সে হাসতে হাসতে মঞ্চে চলে গেল। সে বিক্রমের দিকে তাকিয়ে বলল, বিক্রম, আমি দেখতে চাই তুই সত্যি লড়তে পারিস নাকি চিটিং করে শক্তি বাড়িয়েছিস। এই কথা শুনে বিক্রম হেসে মাথা নাড়ল, কিন্তু সমুর কথার জবাব দিল না। সমু মঞ্চে পৌঁছে গেছে, তাই এখন আর গুরুজনদের কিছুই করার নেই। তাই একজন বয়স্ক সদস্য ঘোষণা করলেন, সমু বিক্রমকে চ্যালেঞ্জ করেছে। বিক্রম, তুমি কি সমুর চ্যালেঞ্জ স্বীকার করছো? সমু এবার বিক্রমের কাছে গিয়ে বলল, তুই আমার চ্যালেঞ্জ শুনে পালিয়ে যাবি না তো? মনে রাখিস, ইরা আমাদের দুজনকেই দেখছে, আর তুই ময়দান ছেড়ে পালিয়ে গেলে ওর ভালো লাগবে না। বিক্রম কিছুই বলল না, শুধু একটু হেসে ইরার দিকে তাকালো। সমুর আত্মবিশ্বাসের কারণ ছিল সংহিতার দেওয়া সবুজ বড়ি, যা সে তার জামার হাতাতে লুকিয়ে রেখেছিল। এদিকে সংহিতা নিজের ভাইয়ের আচরণ দেখে কপালে চড় মারল। তারপর বলল, হে ভগবান, এ নিশ্চয়ই ইরার ব্যাপারে কিছু বলল। আমি কি করব এই গাধাটাকে নিয়ে? এবার মঞ্চে দাঁড়িয়ে থাকা বিক্রম সমুর চোখে চোখ রেখে বলল, আমি তোমার চ্যালেঞ্জ মেনে নিচ্ছি। মঞ্চে বসে থাকা গুরুজনেরা বিরক্ত হয়ে একে অপরের মুখ দেখলেন। সমুর দাদু বুঝলেন দুই ভাই বোন মিলে কিছু ষড়যন্ত্র করে এই সিদ্ধান্ত নিয়েছে। দর্শকরা সোজা হয়ে বসলেন একটা দারুণ লড়াই দেখতে। বিক্রম সমুর চ্যালেঞ্জ গ্রহণ করার সাথে সাথে মহাদক্ষ একটা দীর্ঘশ্বাস ফেলে বাতাসে হাত নেড়ে লড়াইয়ের অনুমতি দিলেন। এবার দুজন মঞ্চের থেকে নেমে ময়দানের লড়াইয়ের জন্য এগোন। লড়াই শুরুর আগে দলের একজন গুরুজন বললেন, একটা কথা দুজনকেই বলছি, নিজেদের শক্তির ওপর নিয়ন্ত্রণ রাখবে। তোমরা দুজনেই সূর্য দলের ভবিষ্যৎ। আমরা কখনোই চাইব না তোমরা আহত হয়ে যাও। এ কথা শুনে বিক্রম মাথা নাড়িয়ে হ্যাঁ বলল, কিন্তু সমু অভদ্রভাবে মুখ ঘুরিয়ে নিল। দর্শক আসনের পরিবেশটা একটু অদ্ভুত হয়ে গেল। সবার চোখ বিক্রম আর সমুর উপর। সবাই ভাবছে বিক্রমের শক্তি কতখানি বেড়ে গেছে, কি কি টেকনিক শিখেছে সে। তারা যতটা ভাবছে বিক্রম কি ততটাই লড়াকু, নাকি সবকিছুই একটা বিশাল বড় মিথ্যে। অরেন্দ্র জানতেন বিক্রমের শক্তি বেড়ে গিয়েছে, কিন্তু বিক্রম কি কি অলৌকিক বিদ্যা শিখেছে, কেমন টেকনিক তার, কেমনভাবে সে অনুশীলন করে, তা তিনি কিছুই জানেন না। ময়দানে থাকা প্রতিটা লোক জানে কেবল শক্তি থাকাই শেষ কথা নয়, শক্তি থাকার চাইতে শক্তি ব্যবহার করতে জানাই বেশি গুরুত্বপূর্ণ। ভালো টেকনিক আর যুদ্ধ কৌশলের মাধ্যমে নিজের শক্তির সঠিক ব্যবহারই হলো আসল শক্তির পরিচয়। কেউ যদি ক্লাস 1-এর টেকনিক ব্যবহার করে তবে তার শক্তি বেশি খরচ হবে না, কিন্তু ক্লাস 2-এর টেকনিক বা তার থেকেও বেশি কঠিন বিদ্যার প্রয়োগ করার জন্যে অনেক বেশি শক্তির প্রয়োজন। সেই শক্তি কোনো কম শক্তিচক্র পাওয়া মানুষের পক্ষে ধরে রাখা সম্ভব নয়। সূর্য দলের বাইরে বিক্রমকে কারো কাছে ট্রেনিং নিতে দেখেনি, তাই সে বুঝতেই পারছে না আজকে বিক্রম অলৌকিক বিদ্যা কিভাবে ব্যবহার করবে। অপরদিকে সমু সূর্য দলের সবচেয়ে ভালো শিক্ষকের কাছ থেকে ট্রেনিং নিচ্ছিল। সমু 1 বছর আগে অষ্টম শক্তিচক্র পেয়েছিল আর ক্লাস 1-এর 3টে টেকনিক শিখেছিল, তাই বিক্রমকে হারানো সমুর পক্ষে সহজ হবে। ময়দানে মুখোমুখি দাঁড়ানো সমু আর বিক্রমকে দেখে সৌরিণী অরেন্দ্রকে জিজ্ঞেস করল, কি মনে হয় অরেন্দ্রবাবু, বিক্রম লড়াইয়ে জিতবে? অরেন্দ্র সৌরিণীর দিকে ঘুরে তার কথার উত্তরে বলল, জানি না বিক্রম কি করবে। বিক্রমের টেকনিক খুব একটা ভালো না, তাছাড়াও সদ্য অষ্টম শক্তিচক্র পেল, আর সমু তো সেই কবে অষ্টম শক্তিচক্র পেয়ে বসে আছে। আমি বিক্রমের জন্য খুশি, কিন্তু আমার মনে হয় বিক্রম চ্যালেঞ্জ হেরে যাবে। বাবার মুখে ছেলের জন্য নিরাশাজনক কথা শুনে সৌরিণী অবাক হয়ে বলল, আমার বিক্রমের উপর পূর্ণ আস্থা আছে, আমার মনে হয় ও জিতে যাবে। আপনার কেন মনে হয় জিতবে না? সৌরিণীর মুখে একটা বিশ্বাসের হাসি ফুটে উঠল। অরেন্দ্র হেসে বলল, তোমার মুখের কথাই যেন সত্যি হয়। সমু নিজের হাতের মুঠো বন্ধ করল এবং ধীরে ধীরে শক্তি আলোর মতন বাইরে আসতে শুরু করল। কোনো কথা না বলে সে 2 হাতে ঘুষি পাকিয়ে ছুটে এলো বিক্রমের দিকে।
আর সূর্যের আলোয় সমুর শক্তি ঝলমল করতে থাকলো। নিজের ডান হাতের ঘুষিটা অনেকটা বাঘের থাবার মতন বানালো। তারপর বিক্রমের গলার উপর আঘাত করে বলল, ক্লাস 1 মিডিয়াম লেভেল রেন্ডিং ক্লজ। সমুর থাবা নিজের দিকে আসতে দেখে বিক্রম নিজের বাঁ হাত তুলে তার হাতকে আটকে দিল। বিক্রমের শক্তির কারণে সমু এক ঝটকায় কয়েক কদম পিছনে চলে গেল। বিক্রমের শক্তি দেখে শুধু সমুই নয়, দর্শকরাও অবাক হয়ে গেল। অরেন্দ্র নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সৌরিনী ধীরে ধীরে বলল, এই ছেলে সত্যি খাঁটি সোনা। বিক্রমের কাছ থেকে ধাক্কা খেয়ে সমু জিজ্ঞেস করল, এটা কোন টেকনিক? বিক্রম কোনো জবাব দিল না। বিক্রম এই ফায়ার পাম্প টেকনিক অনেকবার অভ্যাস করেছে, কিন্তু সে এসব কথা কাউকে বলতে চাইছিল না। সমু দেখল বিক্রম তার প্রশ্ন এড়িয়ে গেছে। সমু আরও ক্ষেপে গিয়ে এবার হামলা করতে চেষ্টা করল। সমুকে নিজের দিকে আসতে দেখে বিক্রম নিজের 2 হাত সামনে এনে তার চেহারা একটা হাসি এনে তার আঘাতের অপেক্ষা করল। সমু যখন প্রায় কাছে চলে এসেছে তখন বিক্রম নিজের হাত খুলল আর চুম্বকের মতন শক্তি দিয়ে তাকে নিজের কাছে টেনে নিল। এটা ক্লাস 2 ভ্যাকুয়াম হ্যান্ড টেকনিক। সমু যখন বিক্রমের হাতের শক্তির টানে কাছে এলো, বিক্রম ঠিক তখন নিজের হাত বন্ধ করে সরিয়ে নিল আর সমু ছিটকে গিয়ে দূরে গিয়ে পড়ল। সমু এবার মুখে একটা শয়তানি হাসি এনে আবার হামলা করল। সে নিজের 2 হাত মুঠো করে নিজের শক্তি হাতের মুঠোয় নিয়ে এসে বলল, ক্লাস 1 হাই লেভেল আয়রন ফিস্ট। সমু জানত এবার যদি বিক্রমের কাঁধে আঘাত করে তাহলে ও আর আটকাতে পারবে না। এই আয়রন ফিস্ট টেকনিক ব্যবহার করতে হলে কমপক্ষে 7ম শক্তিচক্র দরকার হয়। এবার বিক্রম নিজের 2 হাত সামনে নিয়ে এসে বলল, ক্লাস 2 ফায়ার পাম্প। সমুর আয়রন ফিস্ট, বিক্রমের ফায়ার পাম্প যখন একে অপরের সাথে ধাক্কা খেল তখন ময়দানে একটা বড় বিস্ফোরণ হলো। বিস্ফোরণের ধোঁয়া আস্তে আস্তে যখন সরে গেল, লোকে দেখল সমু বিক্রমের থেকে মোটামুটি 10 মিটার দূরে একটা পাথরের উপর গিয়ে পড়েছে। সমু অজ্ঞান হয়েছিল। তার একটু করে জ্ঞান ফিরতেই সে কাশতে শুরু করলো আর তার কাশির সাথে রক্ত বেরিয়ে এলো। এইভাবে সে নিস্তেজ হয়ে পড়ল। বিক্রম সমুর কাছে গেল, তারপর অজ্ঞান হয়ে থাকা ওকে দেখে বলল, তুই হেরে গেছিস সমু। তখন দর্শক আসনে বসে থাকা সবাই এমন হৈ হৈ করে উঠল যেন পাগল হয়ে গেছে। কেউ হাততালি দিচ্ছে, কেউ শীষ দিচ্ছে, কেউ বিক্রমের শক্তির প্রশংসা করছে, আর কেউ বা তার লড়াইয়ের টেকনিক নিয়ে আলোচনা করছে। সৌর্য দলের যত যুবক যুবতী ছিল সবাই জানত সমু কোনো জেসে ছেলে নয়। ইরার পরে এই প্রথম বিক্রম তাকে সবার সামনে বাজেভাবে হারালো। সংহিতা এসব দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। সে রাগে গজগজ করতে করতে বলল, দেখে নেব, এর শোধ আমি তুলবই। কিন্তু বিক্রম এত শক্তিশালী হলো কিভাবে? আর এসব টেকনিক কার কাছ থেকে শিখলো? সংহিতা একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছে না। বিক্রম যেসব টেকনিক ব্যবহার করছে এসব শিখতে হলে কমপক্ষে 1 বছর 7ম শক্তিচক্র নিয়ে অভ্যাস করতে হয়। তার মানে মাত্র 1 মাসের মধ্যে বিক্রম এই টেকনিক শিখে ফেলেছিল, কারণ তার 7ম শক্তিচক্র মাত্র 1 মাস পুরানো। সৌরিনী দরবার এবার একদম নিশ্চিত যে বিক্রম বাকি সবার চাইতে আলাদা। সে অরেন্দ্রকে বলল, বিক্রম শুধু শক্তিশালী নয়, বরং তার টেকনিক অনেক উন্নত। দেখে মনে হচ্ছে মন প্রাণ দিয়ে অভ্যাস করেছে। আমার তো মনে হচ্ছে আপনি আমায় মিথ্যে বলেছিলেন যে বিক্রমের টেকনিক ভালো না। সৌরিনী ভাবল অরেন্দ্র নিজেই হয়তো ট্রেনিং দিয়েছেন, কিন্তু বাইরের লোকের কাছে সত্যটা চেপে যাচ্ছেন। তবে একটা জিনিস অরেন্দ্র খেয়াল করল, যে ধরনের ক্লাস 2 টেকনিক বিক্রম ব্যবহার করছে এসব সৌর্য দলে শেখানো হয় না। অর্থাৎ দলের বাইরের কেউ এসব তাকে শিখিয়েছে। আজ এই ময়দানে মেসিডোরিয়ার প্রায় সমস্ত যুদ্ধগুরুরা বসে আছেন। তাদের মুখেও তো বিস্ময়। তার মানে এরা কেউ বিক্রমের গুরু নয়। অরেন্দ্র এবার সত্যি জানতে চায় বিক্রম এসব টেকনিক কোথা থেকে শিখছে। অরেন্দ্র এবার খানিকটা চিন্তিত হলেন বিক্রমের জন্য, কারণ মেসিডোরিয়ার বাইরের কারোর কাছ থেকে যদি বিক্রম শিখে থাকে সেক্ষেত্রে বিক্রমের কোনো ক্ষতি হবে না তো। অরেন্দ্র এবার বিক্রমের দিকে তাকিয়ে মনে মনে বলল, ছেলেটা কি কোনো কথা গোপন করছে আমার কাছ থেকে? ময়দানে পরাজিত এবং অজ্ঞান হয়ে পড়ে থাকা সমুকে দেখে মহাদক্ষ বেশ চিন্তায় পড়ে গেলেন। সমুকে এরকম গোহারা হারানোর পরেও বিক্রমের মুখে কোনো অহংকার ছিল না। সমুকে ওভাবে পড়ে থাকতে দেখে সমুর দাদু একটা দীর্ঘশ্বাস ফেললেন। বিক্রমকে দেখে মনেই হচ্ছিল না সে এতক্ষণ কোনো লড়াই করেছে। ঠিক তখনই সমু হাত মুঠো করে আবার দাঁড়িয়ে পড়ল। সমু এবার জোরে জোরে নিজের পা মাটিতে ঠুকল। সমুর হাতের কবজিতে বিদ্যুতের মতন দেখতে শক্তির বলয় তৈরি হলো। বিক্রমের দিকে তাকিয়ে তার রাগ যেন আরো বেড়ে গেল। সে মুখের রক্ত মুছতে মুছতে বলল, বিক্রম, এবার আমি তোকে শেষ করে দেব।
মহাদক্ষ এবার সমুকে আটকাতে চেষ্টা করে বললেন, সমু, দাঁড়াও। এখন সমুর মাথায় শুধুই রাগ। সে ষাঁড়ের মতন বিক্রমের দিকে ধেয়ে গেল। সত্যিটা হলো, সে সংহিতার দেওয়া বড়িটা খেয়ে নিয়েছে। তাই এখন তার কাছে এমন শক্তি আছে যা সে আগে কখনো অনুভব করেনি। এই দৃশ্য দেখে সমস্ত দর্শক, বিশেষ অতিথি, দলের গুরুজন প্রত্যেকেই ঘাবড়ে গিয়েছিল। দর্শক আসনে বসে থাকা অরেন্দ্র বুঝতে পারল না সমু কি করতে চাইছে। হেরে যাওয়ার পরেও সমুর শরীরে এত শক্তি এলো কি করে? সমুর উজ্জ্বল মুখ, তার চারপাশে উজ্জ্বল শক্তির বলয় দেখে অভিজ্ঞ লোকজন বুঝতে পারল তার মধ্যে হঠাৎ একলব্য র্যাঙ্কের শক্তি চলে এসেছে। একটু চিন্তা ভাবনা করে সৌরিণী মিহিস্বরে অরেন্দ্রকে বলল, আরে, এই ছেলেটা তো চমৎকারী বড়ি খেয়েছে। সৌরিণীর কথা শুনে অরেন্দ্র রাগে চিৎকার করে বলল, সমু চিট করছে। অরেন্দ্র রাগের চোটে তার সামনে রাখা টেবিলে এক ঘুষি মারল। অরেন্দ্রর চোখ রাগে লাল। সে দাঁত কড়মড় করতে করতে সমুর দাদুর দিকে তাকিয়ে বলল, আমার ছেলের যদি কিছু হয়, আমি আপনার নাতির সাথে সাথে আপনার গোটা বংশকে শেষ করে দেব। অরেন্দ্র জানে তার সন্তান বিক্রম সমুর চাইতে অনেক বেশি পরিশ্রমী আর গুণী। সমুর কারণে যদি ভুল করেও বিক্রমের কোনো গভীর আঘাত লাগে, তাহলে সত্যি অরেন্দ্র সবকিছু ধ্বংস করে ফেলবে। সমুর দাদু এবার ভয় পেয়ে গেলেন, কারণ অরেন্দ্র এখন সৌর্য দলের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। এমনিতে শান্ত হলেও রেগে গেলে অরেন্দ্রকে শান্ত করা সহজ কাজ নয়। সমুর দাদু এখন বিড়বিড় করে ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করলেন যাতে বিক্রমের কিছু না হয়। হঠাৎ সমু বিক্রমের একদম কাছে এসে বলল, আয়রন মাউন্টেন ফিস্ট। তারপর নিজের দুহাত মুঠো করে তাকে জোরে ঘুষি মারার চেষ্টা করল। সমুর হাত মুখের কাছে আসতে দেখে বিক্রম সঙ্গে সঙ্গে তাকে এড়াতে নিচু হয়ে যায়। তারপর হঠাৎ মাটিতে ঘুরে সমুর থেকে দূরে সরে গেল। বিক্রমকে সরতে দেখে সমু হাসতে শুরু করলো। সমুর থেকে একটু দূরে থেকে বিক্রম আবার নিজের ফাইটিং পজিশনে এলো। এক মুহূর্ত অপেক্ষা করে বিক্রম এবার সমুর উপর হামলা করা শুরু করল। মহাদক্ষ এদের দুজনকে দেখে মঞ্চে পা ঠুকে বললেন, দুটোই গাধা। বিক্রমকে তার দিকে আসতে দেখে সমু আবার তাকে ঘুষি মেরে আক্রমণ করে। তখন বিক্রম নিজের হাতের মুঠো দিয়ে সমুকে ঘুষি মারতে মারতে বলল, অকটেন ব্লাস্ট। সমু আর বিক্রমের ঘুষি একে অপরের সাথে ধাক্কা খেয়ে একটা বিশাল বিস্ফোরণ হলো। সেটা দেখে সমস্ত গুরুজনেরা চিন্তায় পড়ে গেলেন। ধোঁয়া সরে গেলে দেখা গেল সমুর মুখ থেকে রক্ত বেরিয়েছে, আর বিক্রমও চোট পেয়েছে। সে এক মুহূর্ত দেরি না করে আবার নিজের শক্তি কবজির কাছে একত্রিত করল। তারপর সমুর উপর হামলা করল। সমু একটা শুকনো পাতার মতন উড়ে গিয়ে পড়ল ময়দানের এক কোণায়। গুরুজনেরা বুঝতে পেরেছেন যে বিক্রম সত্যিই তাদের ধারণার চাইতেও বেশি শক্তিশালী হয়ে গেছে। তারা এও বুঝতে পেরেছেন যে বিক্রমের কারণে একদিন সৌর্য দল ওহান সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী দল হতে চলেছে। বয়স্ক গুরুজনরা দেখল বিক্রম আহত হয়েছে, হাঁপাচ্ছে, তবু তার চেহারায় কষ্টের কোনো ছাপ নেই। ময়দানে উপস্থিত কেউ নিজেদের বুকে হাত রেখে বলতে পারছে না যে এতক্ষণ তারা যা দেখল সেটা বাস্তব নাকি স্বপ্ন। সবাই এইমাত্র দেখল পরাজিত সমু হঠাৎ পশুর মতন লড়তে শুরু করলো, আবার কয়েক মুহূর্তের মধ্যে হেরে আধমরাও হয়ে গেল। ময়দানে দাঁড়িয়ে থাকা বিক্রমকে দেখে সৌরিণী হাত দিয়ে মুখ ঢেকে নিল, কারণ তার খুশি লোকে দেখে ফেললে আবার তাই নিয়ে পাঁচ কথা হবে। এবার সেও ভাবনায় পড়ে গেছে। ক্লাস 2 টেকনিক শেখা খুবই কঠিন। ওর খাওয়া যোদ্ধারাও অনেক সময় শিখে উঠতে পারে না। তার এবার মাথায় এলো সৌর্য দলের সবচেয়ে কঠিন বিদ্যা হলো ক্লাস 2 লেভেলের ফিশার লায়ন টেকনিক। কিন্তু একটু আগে নিজের চোখে সে যা দেখলো, এটা ফিশার লায়ন মোটেই না। সৌর্য দলের কেউ যদি বিক্রমকে এসব না শিখিয়ে থাকে, তাহলে বিক্রম এসব কোথা থেকে শিখছে? সৌরিণী খেয়াল করলো এই টেকনিক অরেন্দ্র এই প্রথমবার দেখছেন। এবার সৌরিণী নিজের চায়ের কাপে চুমুক দিতে দিতে ভাবল, অরেন্দ্রবাবু এসব যদি না শিখিয়ে থাকেন, তাহলে কে শেখালো? সৌরিণী জানতে চাইল যে মেসিডোরিয়ায় এমন কোন গুরু আছে যিনি সৌর্য দলের চোখে ফাঁকি দিয়ে বিক্রমকে টেকনিক শেখাচ্ছে। বিক্রম অত্যন্ত কঠিন টেকনিক সহজেই আয়ত্ত করে ফেলেছে। অর্থাৎ বিক্রমের গুরু শুধু শক্তিশালীই নন, ছাত্রদের কিভাবে শেখাতে হয় সে ব্যাপারেও অভিজ্ঞ। সৌরিণী এবার মনে মনে ঠিক করে নিল এই রহস্যের একটা কিনারা সে করেই ছাড়বে। অরেন্দ্র একদিকে চিন্তিত হলেও অন্যদিকে ছেলে লড়াইয়ের সময় এত ভালো টেকনিক দেখিয়েছে বলে তার খুশির ঠিকানা নেই। কিন্তু খুশি হওয়া সত্ত্বেও তিনি নিজেকে বারবার প্রশ্ন করছেন, আমার চোখে ফাঁকি দিয়ে কেউ বিক্রমকে টেকনিক শেখাচ্ছে, কিন্তু কে করতে পারে এমন কাজ? কারণ এসব টেকনিক একলা শেখা যায় না, এবং যে ক্লাস 2 টেকনিক শেখাচ্ছে
তাকে কমপক্ষে দ্রোণ পদে থাকতে হবে। ভিড়ে এদিক ওদিক দেখতে দেখতে অরেন্দ্রর চোখ পড়ল ইরার দিকে। ইরা মুখে হাসি নিয়ে বিক্রমকে দেখছে। অরেন্দ্র একটু ঘাবড়ে গিয়ে ভাবল, বিক্রম কি ইরা শেখাচ্ছে না তো? অরেন্দ্রর এমনটা ভাবা অমূলক নয়, কারণ বিক্রম আর ইরা একে অপরের ভীষণ কাছের বন্ধু। হয়তো ইরাই বিক্রমকে শেখাচ্ছে। এদিকে ময়দানে এতক্ষণ পর বিক্রম একটু শান্তির নিঃশ্বাস নিল। কিন্তু কেউ জানে না বিক্রমের গুরু তো একটা ছোট্ট আংটিতে লুকিয়ে বসে আছে। তার শরীর আস্তে আস্তে স্বাভাবিক হলো এবং রাগের কারণে তার আশেপাশে যে অতিরিক্ত শক্তি বিদ্যুতের মতন খেলছিল সেটাও উধাও হয়ে গেল। সমুর এই আধমরা দশা দেখে বিক্রমের তার প্রতি এক ফোঁটা মায়া হলো না। দর্শকদের মধ্যেও কেউ সমুর প্রতি সদয় ছিল না। তাই বিক্রম সমুকে ধরে তুলতে সংহিতাকে সাহায্য করল না। এতক্ষণ পর বিক্রম আত্মবিশ্বাস ভরা কণ্ঠে বলল, লড়াই শেষ হলো? বিক্রমের কণ্ঠস্বর শুনে মহাদক্ষ মাথা নাড়িয়ে হ্যাঁ জানালেন। এমন সময় সংহিতা চিৎকার করে উঠল, দাঁড়াও! সংহিতা রাগের চোটে থরথর করে কাঁপছে। তার চোখে জল, অথচ রক্ত যাবার মতন লাল হয়ে আছে। আর তার আওয়াজ শুনে মনে হচ্ছে সে একজন আহত বাঘিনী। এবার তাদের দাদু বলে উঠলেন, সংহিতা, তুমি কি করছো? বাকি গুরুজনেরাও চিন্তিত, কিন্তু গুরুজনদের পাত্তা না দিয়ে সংহিতা বিক্রমকে বলল, তুমি নিজের ভাইকে এরকম আদমরা করে কিভাবে মারতে পারলে? বিক্রম এবার হাসতে হাসতে বলল, কি ভাই? ভাইয়ের সম্পর্ক তো তখনই সমু শেষ করে দিয়েছিল যখন চ্যালেঞ্জের নিয়ম ভেঙেছিল। তোমার কি মনে হয় কেউ দেখেনি ও কি করেছে? একবার চ্যালেঞ্জ হারার পর সমু চিট করেছে। আমরা সবাই জানি ও চমৎকারী বড়ি খেয়েছিল। বড়িটা খাওয়ার সময় ভাইয়ের কথা মনে পড়েনি? সমু না হয়ে যদি আমি আদমরা হালে পড়ে থাকতাম তাহলে কি সমুকে ভাইয়ের দোহাই দিতে? একবার পরিবারের সদস্য হয়ে নয়, সৌর্য দলের সম্মানীয় যোদ্ধা হিসেবে ভেবে দেখো এই কথাটা। তারপর বলো ভুল কে করেছে। এতগুলো কথা শুনেও সংহিতার রাগ শান্ত হলো না। সে রাগে কাঁদতে কাঁদতে বলল, তোমার ফালতু লেকচার শুনতে চাই না। আমি শুধু জানি তুমি আমার ভাইকে আধমরা করেছো। আর এবার আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। সাহস থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। সংহিতার দাদু এবং অন্য গুরুজনেরা তাকে বলল, সংহিতা, চ্যালেঞ্জ তুলে নাও। এই জায়গা তোমার ঝামেলা করার জন্য নয়। এখানে শুধু একলব্য র্যাঙ্কের নিচের যোদ্ধারা চ্যালেঞ্জ দিতে পারে। সংহিতা রাগে নিজের ঠোঁট দাঁত দিয়ে চেপে বলল, সাহস থাকলে আমার সাথে লড়ে দেখাও। বিক্রম এখন ক্লান্ত। নিজের সাহস দেখানোর জন্য একলব্য র্যাঙ্কের 3 স্বর্ণচক্র পাওয়া যোদ্ধার সাথে লড়লে সে হেরেই যাবে। কিন্তু সংহিতা আবার তাকে উস্কানোর জন্য বলল, কি হলো, একটা মেয়ের সাথে লড়তে ভয় পেয়ে গেলে? মেসিডোরিয়ার শিরোমণি একটা মেয়েকে দেখে ভয় পেয়ে গেল? বিক্রম জানে তাকে উস্কানো হচ্ছে, তবু কথাগুলো তার আত্মসম্মানকে আঘাত করছে। বিক্রম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্য পা বাড়াতেই যাবে, এমন সময় পিছন থেকে ইরার হাসির আওয়াজ তার কানে এলো। তারপর সংহিতার চোখে চোখ রেখে বলল, সংহিতা, তুমি দেখতে পাচ্ছ বিক্রম সারাদিন লড়ে ক্লান্ত, তাও তুমি তাকে চ্যালেঞ্জ করছো? তোমার লড়ার যদি এতই শখ হয় তাহলে আমার সাথে লড়ে দেখাও। ইরার কথা শুনে বিক্রম বলল, তোর এখানে আসার কি দরকার ছিল? এবার ইরা সংহিতাকে উস্কানো শুরু করলো। সে বলল, সংহিতা, তুমি বিক্রমের থেকে বয়সে বড়, নিজের উচ্চ ট্রেনিং এর জন্য একাডেমি গিয়েছিলে। এসব দেখে তোমার চ্যালেঞ্জটা ঠিকঠাক লাগছে না। তোমার যদি এতই হারার ইচ্ছে হয় তাহলে আমার সাথে লড়ে দেখাও। সংহিতা বিক্রমের দিকে তাকিয়ে বলল, বিক্রম, কতদিন আর মেয়েদের পিছনে লুকিয়ে থাকবে? বিক্রমের কথা শুনে ইচ্ছে করলো সংহিতার অহংকার ভেঙে চুরে দিতে, কিন্তু তখন দলের গুরুজনেরা চিৎকার করে উঠলেন, থামো এবার। বৃদ্ধের কণ্ঠস্বর শুনে 3 জনই হঠাৎ নিজের জায়গায় থেমে গেল। একজন গুরুজন তাদের দুজনের দিকে এগিয়ে সংহিতাকে বকা দিয়ে বললেন, সংহিতা, তোমার কাউকে চ্যালেঞ্জ করার কোনো অধিকার নেই। এখনই থামো। যদি আর একবার যুব অভিষেকে কোনো রকম সমস্যা তৈরি করার চেষ্টা করো তাহলে 2 মাসের জন্য তোমাকে নজরবন্দি করে রাখা হবে। এরপরে একজন গুরুজন ইরার দিকে তাকিয়ে বললেন, ইরা, তোমারও কাউকে চ্যালেঞ্জ করার কোনো অধিকার নেই। নিজের জায়গায় গিয়ে বসে পড়ো। ইরার তখন সত্যি ইচ্ছে করছে সংহিতার সাথে লড়াই করে ওকে মজা দেখাতে। ইরা আর বিক্রম চুপচাপ নিজেদের জায়গায় বসতে চলে গেল। বিক্রমের সামনে দাঁড়িয়ে থাকা সংহিতা বৃদ্ধের কথা শুনে হতাশ হয়ে গেল। তখন সে মাটিতে নিজের পা ঠুকে বলল, বিক্রম, তোমাকে দেখে নেব। এতক্ষণ পর মহাদক্ষ নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে
চিৎকার করে বললেন, সমু চ্যালেঞ্জের সময় চমৎকারী বড়ি খেয়ে চিটিং করেছে, তাই আজ থেকে আগামী 3 মাস পর্যন্ত তাকে নজরবন্দি থাকার শাস্তি দেওয়া হলো। সূর্য দলের সমস্ত গুরুজন আমার সাথে একমত, আর আজকের চ্যালেঞ্জের বিজয়ী বিক্রম। এই ঘোষণার পর যুব অভিষেক শেষ হলো। শেষে ফর্ম্যালিটি অনুযায়ী সব যুবক যুবতীদের মঞ্চে ডেকে তাদের শুভেচ্ছা এবং উপহার দেওয়া হয়। ইরাকে দেখেই সবাই ফিসফিস করে নানা রকম কথা বলতে শুরু করলো। 15 বছর বয়সে একলব্যের পদমর্যাদা, সূর্য দলের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ একলব্য। অনেকে মেনে নিয়েছিল অরেন্দ্রর পরে এরাই সূর্য দলের যোগ্য লিডার। বিক্রম মঞ্চে ওঠার সাথে সাথেই সবাই হাততালি দিল, চিৎকার করলো, শীষ দিল। তাকে নিয়ে সবাই খুব খুশি, কথা পরিষ্কার। সব মিলিয়ে সকাল থেকে বিকেল অবধি অনুষ্ঠান চলল। তারপর সবাই বাড়ি চলে গেল। ময়দানের ভিড় কমে যাওয়ার পরে বিক্রম আরেকটু শান্তির নিঃশ্বাস নিল। আসলে সকাল থেকে হাজার হাজার চোখ তার দিকে ছিল বলে তার অস্বস্তি হচ্ছিল। বিক্রম চুপচাপ কাউকে কিছু না বলে ময়দানের বাইরে চলে যেতেই যাচ্ছিল। ঠিক তখনই বিক্রমের নাকে একটা মিষ্টি ফুলের গন্ধ এলো, ইরার সুগন্ধির গন্ধ। ইরা বলল, বিক্রম, আজ তো তুই জমিয়ে দিয়েছিস। তোকে দেখে তো আজকে লোকজনের চোখ ছানা বড়া হয়ে গিয়েছিল। ইরা তার দিকে তাকিয়ে হাসছিল। ইরার হাসি দেখে বিক্রমের মুখেও হাসি ফুটল। ইরা খিলখিল করে হেসে আবার বলল, সত্যি বলতে আমিও বিশ্বাস করতে পারছিলাম না এইসব টেকনিক তুই জানিস। তুই তো পুরো আমাকে তাক লাগিয়ে দিয়েছিস। এত ভালো ভালো টেকনিক আমার কাছ থেকেও লুকিয়ে রেখেছিস। ইরার হাসি দেখে পরিষ্কার বোঝা যায় সে বিক্রমের শক্তি দেখে কত খুশি হয়েছে। বিক্রম এবার খুনসুটি করতে করতে বলল, সেই আমি নাকি লুকাচ্ছি? তুই কথা বলিস না, আমার থেকে বেশি গোপন কথা তো তোর পেটে। কিন্তু কথাটা শুনে ইরার মনে হলো বিক্রম হয়তো তার অতীতের ব্যাপারে জানতে চায়। ইরা একটু অস্বস্তিতে হেসেই বলল, তোর যদি আমার সব গোপন কথা জানতে ইচ্ছে করে তো জিজ্ঞেস কর না, আমার বলতে কোনো আপত্তি নেই। এ কথা শুনে বিক্রম বুঝল ইয়ার্কির ছলে হলেও এর আগের কথাটা বলা ঠিক হয়নি। তাই এবার সে কথা ঘুরিয়ে বলল, দূর, বাদ দে, আমি ঠাট্টা করছিলাম। কিছু গোপন কথা গোপন থাকাই ভালো। এবার ইরা কথা ঘুরিয়ে বলল, এই শোন না, তুই আমার কাছ থেকে টেকনিক শিখবি? বিক্রম বলল, সে তো শিখবই। কিছুদিনের মধ্যে আমি সূর্য দলের সব টেকনিকে একেবারে দক্ষ হয়ে যাব। বিক্রম ভেবেছিল ইরা সূর্য দলের টেকনিক শেখানোর কথা বলছে। ইরা এবার হাসতে হাসতে বিক্রমকে বলল, সূর্য দলের সবচেয়ে কঠিন টেকনিক হলো ক্লাস 2 এর মিডল লেভেল টেকনিক। ওটা শেখার জন্য তুই এখনো তৈরি হসনি। ইরা আবার বলতে শুরু করলো, তুই চাইলে আমি তোকে ক্লাস 2 এর হাই লেভেলের টেকনিকও শেখাতে পারি, শিখবি? বিক্রম ভাবল ইরা কত ভালো ভালো টেকনিক জানে। বিদুর তার জীবনে না এলে ইরা আর ওর মধ্যে আকাশ পাতাল পার্থক্য হতো। কিন্তু একটা কথা বিক্রম বুঝতে পারছে না, ইরা এসব অদ্ভুত টেকনিক কোথা থেকে শিখছে। বিক্রম তার আংটি নাড়াচাড়া করতে করতে ইরার দিকে তাকালো। বিক্রম জানে যে গুরু তাকে সবচেয়ে ভালো শেখাতে পারবে সে এখন তার আংটির মধ্যে ঘুমোচ্ছে। বিক্রম ইরাকে বলল, ধন্যবাদ ইরা, কিন্তু এখন আপাতত দরকার নেই। আমি নিজে নিজেই সবার চেয়ে বেশি শক্তিশালী হয়ে দেখাবো। নিজের ওপর বিক্রমের এই অটুট ভরসা দেখে ইরা খুব খুশি হলো। ইরা বুঝতে পারল বিক্রমের এই অটুট ভরসার পিছনে কোনো রহস্য রয়েছে। কি যেন একটা ভেবে ইরা বিক্রমকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দিয়ে চলে গেল। ইরা জানে বিক্রম তার ব্যক্তিগত জীবনে কারোর দখলদারি করা একদম পছন্দ করে না। যুব অভিষেক অনুষ্ঠান শেষ হওয়ার পরে বিক্রম কিছুদিন বিশ্রামের সুযোগ পেল। অমৃতধারার জন্য প্রয়োজনীয় ভেষজ প্রায় ফুরিয়ে এসেছে। অবশ্য বিক্রম অষ্টম শক্তিচক্র পেয়ে গেছে, অর্থাৎ অমৃতধারা আর তার জন্য খুব একটা লাভদায়ক নয়। বিক্রম বুঝল প্রশিক্ষণ সঠিকভাবে করার জন্য শরীরকে একটু আরাম দেওয়া দরকার। বিদুরের কাছে এই ব্যাপারে পরামর্শ চাইতে গেলে তিনিও বললেন বিশ্রাম নেওয়ার কথা। বিক্রমের কঠিন প্রশিক্ষণ নেওয়ার অভ্যাস হয়ে গিয়েছিল, তাই এখন তার আরাম করতে মোটেও ভালো লাগছে না। বিক্রম রোজ ইরার সাথে মেসিডোরিয়ায় ঘুরে বেড়াত, কিন্তু চুপি চুপি পাহাড়ের গুহায় গিয়ে সব টেকনিক অভ্যেস করত। সে একদিন ট্রেনিংয়ের সময় জঙ্গলের মধ্যে এক পাথর থেকে আরেক পাথরে লাফিয়ে গেল। তারপর সে লাফ দিয়ে উঁচুতে উঠে প্রচণ্ড শক্তি দিয়ে ঘুষি মেরে একটা মোটা গাছের গুঁড়িতে আঘাত করল। সাথে সাথে মোটা গাছের গুঁড়ির মাঝ বরাবর ফেটে গেল আর গাছটা ভেঙে মাটিতে পড়ে গেল। একদিন বিক্রম প্রশিক্ষণ শেষ করে জামা কাপড় পরে শহরের দিকে রওনা দিল। বিক্রম ঠিক তক্ষুনি দেখল
সংহিতা একটা পাথরের উপর বাঁদরের মতন হাত পা গুটিয়ে বসে আছে। সংহিতা দাঁতে দাঁত চেপে বিক্রমকে বলল, তুমি জানো আমি কেন এসেছি? বিক্রম আবার হেসে বলল, জানি, আমাকে মারার জন্য। সংহিতা একদম ইয়ার্কির মুডে ছিল না। সে চিৎকার করে বলল, তুমি আমার ভাইকে এমন নির্মমভাবে মেরেছ, বেচারা বিছানা থেকে উঠতে পারছে না। আমি ওর হয়ে এর বদলা নেব না, এমনটা হতে পারে না। সংহিতার কথা শুনে বিক্রম বলল, একটা কথা বলো, সমুর জায়গায় যদি আমি মার খেয়ে পড়ে থাকতাম তাহলেও কি তোমার এতটাই খারাপ লাগতো? বিক্রমের কথা শুনে সংহিতার ঘৃণা এক ফোঁটাও কমল না। বিক্রম বলল, আমি জানি এরকম কিছুই হতো না। ওর জায়গায় আমি হলে আত্মীয়তার খাতিরে আমার বাড়িতে এসে 1 মিনিট নীরবতা পালন করতে, তারপর মনে মনে হেসে বাড়ি চলে যেতে। আজব ব্যাপার, তাই না? এখন তোমাদের মনে পড়ছে আমি তোমাদের দূর সম্পর্কের ভাই, অথচ গত 3 বছর মুখে যা এসেছে তাই বলে অপমান করেছো। আপন হয়ে এরকম করলে তো আর বাইরের লোকের কথা তো আমি ছেড়েই দিলাম। সত্যি বলতে ছোটবেলা থেকে আমি তোমাকে আর তোমার ভাইকে ঘৃণা করি। তোমরা দুজনেই চূড়ান্ত স্বার্থপর, তাই তোমরা চুল হয়ে যাও। বিক্রমের রাগ দেখে সংহিতা আরো রেগে বলল, বিক্রম চুপ করো, নইলে তোমার মাথা ফাটিয়ে দেব। বিক্রম কিছু বুঝে ওঠার আগেই সংহিতা হঠাৎ তার উপরে আক্রমণ করল। বিক্রম কি করবে বুঝে উঠতে পারে না, কারণ সংহিতা তার থেকে বেশি শক্তিশালী। বিক্রম এর আগে কাউকে এত দ্রুত হামলা করতে দেখেনি। বিক্রম হামলা করার কথা ভাবার আগেই সংহিতা দ্বিতীয়বার আঘাত করছে। সে এত দ্রুত লাথি মারছে যে মাটিতে পড়ে থাকা পাতা আর ধুলো উড়ছে। সংহিতা সমুর চাইতে অনেক শক্তিশালী, কিন্তু বিক্রমও হার মানার পাত্র নয়। তাই সে এবার সংহিতার দুর্বলতার ব্যাপারে ভাবতে শুরু করলো। বিক্রম খেয়াল করলো সংহিতা তাকে আহত করতে চায় ঠিকই, কিন্তু মেরে ফেলতে চায় না। সংহিতা এবার যখন বিক্রমের দিকে লাফালো, তখন বিক্রম নিজের হাত সামনে এনে বলল, ভ্যাকিউম হ্যান্ড। সংহিতা নিজেকে আটকাতে চেষ্টা করলো, কিন্তু বিক্রম এই টেকনিকে পারদর্শী ছিল, তাই এবার লড়াই সহজ ছিল না। সংহিতা ভাবতেই পারছিল না কোনো শূন্য র্যাঙ্কের ছেলে এত শক্তিশালী কি করে হতে পারে। সংহিতা উঠতেই যাচ্ছিল, তখন সে দেখল ঝড়ের বেগে বিক্রম তার দিকে উড়ে আসছে আর রাগের চোটে বলছে, এবার আমি দেখাবো আমি কি করতে পারি। এ কথা বলে বিক্রম সংহিতার উপরে ঝাঁপিয়ে পড়ল আর তার দুহাত নিজের দুহাত দিয়ে চেপে ধরল। বিক্রমের মুখে ক্ষত ছিল এবং সে সংহিতার কবজি শক্ত করে ধরেছিল। ধীরে ধীরে সংহিতার হাতে রক্ত সঞ্চালন বন্ধ হতে শুরু করল আর তার হাত অবশ হয়ে গেল। সংহিতা হার মেনে বলল, ছাড়ো, ছেড়ে দাও, কি করতে চাও তুমি? বিক্রম এবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ছেড়ে দেব কেন? তুমি কি আমার উপর হামলা করার আগে ভেবেছিলে এই ব্যাপারে? এখন তোমাকে তার ফল তো ভোগ করতেই হবে। মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। বিক্রম নিজের হাত সংহিতার গলার কাছে নিয়ে গেল। সেটা দেখেই সংহিতা ভয়ের চোটে বলল, তুমি তুমি আমাকে খুন করতে পারো না, ছেড়ে দাও, আমি তোমার দিদি। এ কথা শুনে বিক্রম চোখ গোল গোল করে বলল, তোমার মনে হয় আমি তোমাকে খুন করতে পারবো না? দেখবে পারি কিনা। এই বলে বিক্রম সংহিতার গলা শক্ত করে চেপে ধরল, যার ফলে সংহিতা একটু কাতরাতে লাগলো। ভয়ে আধমরা হয়ে সংহিতা আস্তে আস্তে বলল, আমি তোমাকে ছাড়বো না। বিক্রম এবার একটা দুষ্টুমির হাসি হেসে বলল, আগে ধরে তো দেখাও, তারপর ছাড়ার প্রশ্ন। এই বলে বিক্রম হেসে ওখান থেকে এক ছুটে পালিয়ে গেল। বিক্রম কোনোভাবেই সংহিতাকে মারত না, তবে ওকে একটু ভয় দেখানো দরকার ছিল। সংহিতা যখন বুঝতে পারল বিক্রম তাকে ভয় দেখাচ্ছে, সে নিজের চোখ খুলল। বিক্রমের হাতে বোকা হয়েছে বুঝতে পেরে সংহিতা পাগলের মতন চিৎকার করতে শুরু করল। তারপর দাঁত কিড়মিড় করে বলল, বিক্রম, তোমাকে এর মাসুল চোকাতেই হবে। সংহিতার রাগ কি জিনিস সেটা একাডেমিতে সবাই জানে। বিক্রম যেই দেখল সংহিতা ওখান থেকে চলে গেছে, সে একটু শান্তির নিঃশ্বাস নিল। তারপর নিজের কপালের ঘাম মুছে হাত পায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে বলল, উফ, সত্যি নিজের শক্তি থাকলে কি ভালো লাগে। বিক্রম জানে না কেন সমু আর সংহিতা এই দুজনকে দেখলেই মাথা গরম হয়ে যায়। বিক্রম এবার বাড়িতে ফেরার জন্য পা বাড়ালো। জঙ্গলের বাইরে বেরোতে গিয়ে দেখল সেখানে ইরা দাঁড়িয়ে আছে। ইরাকে হঠাৎ সেখানে দেখে বিক্রম অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, আরে ইরা, তুই এখানে কি করছিস? বিক্রমের আওয়াজ শুনে ইরা
পরের দিন বিক্রম ও ইরা তাদের নিজের নিজের মূল শক্তি জানার জন্য শক্তি ভবনে পৌঁছে গেল। হলের সামনে স্বর্ণাক্ষরে লেখা ছিল শক্তি ভবন। এই জায়গাটা দেখলেই বোঝা যায় জায়গাটা অনেক পুরনো। এটা সৌর্য দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। সৌর্য দলের সমস্ত বিশেষ শক্তি, টেকনিক, জাদুবিদ্যা, যুদ্ধবিদ্যার শিক্ষা যা তারা পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছে, সে সমস্ত বিদ্যা পুঁথির আকারে রাখা আছে। এই বিদ্যা এত রহস্যময় যে একে ভীষণ সাবধানে রাখা হচ্ছে কয়েকশো বছর ধরে, এবং এখানেই সবাই সবার মূল শক্তি সম্পর্কে জানতে পারে। আজ মূল শক্তি সম্পর্কে জানার দিন বলে ছাত্রছাত্রীদের ঢুকতে দেওয়া হয়েছে। অন্য কোনো দিন এখানে একটা কাক পক্ষীও ঢুকতে পারে না। বিক্রম খেয়াল করল ওখানে দাঁড়িয়ে থাকা প্রহরীরা প্রত্যেক পদক্ষেপের উপর নজর রাখছে। বিক্রম আর ইরা চুপচাপ মেইন হলে গিয়ে দাঁড়িয়ে পড়ল। পুরো হল সৌর্য দলের সদস্যে ভরে যেতেই অরেন্দ্র এসে সবার সামনে ঘোষণা করলেন, এখানে ঢোকার সাথে সাথে তোমরা মাত্র 2 ঘন্টা সময় পাবে। একজন সদস্য শুধু একটাই বিশেষ টেকনিক নিতে পারবে। এই জায়গা আমাদের অতীত, বর্তমান আর ভবিষ্যতের সম্পদ, তাই এই জায়গার যেন কোনো ক্ষতি না হয় খেয়াল রাখবে। এই বলে সামনে উপস্থিত সকলের দিকে তাকালেন অরেন্দ্র। লিডারের কথা শুনে হলে দাঁড়ানো সবাই একসাথে বলে উঠল, আমরা সবাই খেয়াল রাখব। সবার চোখে দারুণ সব টেকনিক পাওয়ার আশা দেখে অরেন্দ্র আবার বললেন, তাহলে দেরি না করে শুরু করি, বিজয়ী ভব। অরেন্দ্র হল ঘরের মধ্যে থাকা একটা উঁচু ব্যালকনিতে চলে গেলেন। সেখানে রাখা আছে একটা কালো পাথরের বেদি। বেদির উপর আছে একটা ক্রিস্টাল বল। কালো পাথরের বেদির পিছনে বিশাল একটা দরজা রয়েছে। সেই দরজার সামনে 2 জন পাহারাদার দাঁড়িয়ে আছে। অরেন্দ্র বললেন, টেকনিক খোঁজার জন্য জানতে হবে মূল শক্তি। ক্রিস্টাল বলের মাধ্যমে নিজেদের মূল শক্তি জেনে সবাই ভিতরে যেতে পারবে। একটা কথা যেন মাথায় থাকে, নিজের মূল শক্তির দেখিয়ে দেওয়া রাস্তাতেই চলতে হবে। অন্যের মূল শক্তির রাস্তায় ভুলেও যাবে না, গেলে তার ফল ভয়ানক হতে পারে। আজকের অনুষ্ঠান শুরু হোক। এবার প্রথম যুবক গিয়ে সেখানে হাত রাখল। ছেলেটি হাত রাখার সাথে সাথে ক্রিস্টাল বলে একটা বিশেষ রঙের আলো জ্বলে উঠল। আর অরেন্দ্র বললেন, তোমার মূল শক্তি বায়ু, এই দরজা দিয়ে প্রবেশ করো। ছেলেটি একটি বিশেষ দরজা দিয়ে ভিতরে ঢুকতেই বাকিরা নিজেদের মধ্যে গুজগুজ করে কথা বলতে শুরু করলো। এক এক করে অনেকে ক্রিস্টাল বলের মাধ্যমে নিজেদের মূল শক্তি জেনে নিয়ে নির্দিষ্ট রাস্তায় তাদের টেকনিক খুঁজতে চলে গেল। ইরা বিক্রমকে বলল, চল দেখি আমাদের হাতে এবার কোন বিশেষ টেকনিক আসে। সত্যি বলতে কোনো বিশেষ টেকনিকের ব্যাপারে ইরার জানার ইচ্ছে ছিল না। সে বিক্রমের জন্য এখানে এসেছে। বিক্রমের হাত রাখার সাথে সাথে ক্রিস্টাল বলের ভিতর লাল আলো দেখা গেল। বিক্রমের মূল শক্তি অগ্নি। অরেন্দ্র গলা খাঁকারি দিয়ে একটু আস্তে আস্তে বলল, অগ্নিপথ, 3য় রাস্তা, রুম 43। বিক্রম এবার ইরার জন্য অপেক্ষা করল। ইরা একটু ঘাবড়ে তার একটা মাত্র আঙুল বলের উপর রাখল, আর বল আগুনের মতো ঝলমল করে উঠল। অরেন্দ্র আর ইরা একে অপরের দিকে তাকালো। তাদের চোখের ভাব দেখে মনে হলো তারা কিছু লুকোচ্ছে। অরেন্দ্র শুধু বলল, তাড়াতাড়ি ভিতরে যাও। বিক্রম জানে ইরা অনেক শক্তিশালী, কিন্তু এখন যা দেখল তা সত্যি ভাবা যায় না। আংটির মধ্যে থাকা বিদুর বলল, মেয়েটা অসাধারণ। ওর মূল শক্তি যদি গাছ হতো তাহলে ও অনেক বড় চিকিৎসক হতে পারত। এদিকে অরেন্দ্র হঠাৎ কাঁচ ভাঙার আওয়াজ পেয়ে ঘুরে তাকালেন। দেখলেন ক্রিস্টাল বল ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। অরেন্দ্র একা একা নিজেকে বললেন, ইরা মন, বুদ্ধি আর সৌন্দর্যের সঠিক মিশ্রণ। রিয়ার চাইতে লক্ষ গুণ ভালো। বিক্রমের সাথে যদি ইরার বিয়ে হয়। এইটুকু ভেবে নিয়ে অরেন্দ্র নিজেকে সামলে নিল। সে ভাবতেই পারল না এমন কথা কি করে তার মাথায় এলো। ইরা দরজার আড়ালে দাঁড়িয়ে অরেন্দ্র সব কথা শুনে ফেলল। মন তার খুশিতে ভরে গেল। দরজার ভিতরের জায়গাটা রহস্যময়। রাস্তার উপরে লেখা ছিল কোন মূল শক্তির লোক কোন রাস্তায় যাবে। বিক্রম অগ্নিপথ খুঁজে পেল। বিক্রম ইরাকে দেখালো এটাই অগ্নিপথ। তারপরে বলল, চল ভিতরে যাই। বিক্রমের সামনে অগ্নিপথ ছিল, যা 5টি পথে বিভক্ত ছিল, আর প্রত্যেক রাস্তাতেই কেউ না কেউ গেছে। বিক্রম এবার ইরার দিকে তাকিয়ে বলল, অগ্নিপথ 3য় রাস্তা। 2 জন মাথা নাড়িয়ে হ্যাঁ বলে 3 নম্বর রাস্তা দিয়ে হাঁটতে শুরু করল।
কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে ওরা দেখল রাস্তার দুপাশে সারি বাঁধা দরজা। সবগুলো দরজাই লাল রঙের, সবগুলো দরজা লাল পর্দা দিয়ে ঢাকা। এই পর্দার মধ্যে লুকিয়ে আছে সৌর্য দলের সব যুবক যুবতীদের জন্য শেষ পরীক্ষা। অর্থাৎ এই পর্দাগুলো জাদু শক্তির মাধ্যমে আটকানো। যোগ্য যারা, তারা জাদু ভেঙে ঢুকতে পারবে। বিক্রম আর ইরা দেখল ছেলে মেয়েদের মধ্যে কেউ কেউ খুশি, কারণ তাদের দরজা খুলে গেছে, আর কেউ কেউ তখনও দরজা খটখট করছে, কারণ তাদেরটা খোলেনি। এবার বিক্রম দেখল দরজার নম্বর 37। বিক্রম হেসে এবার ইরাকে বলল, প্রায় চলে এসেছি। বিক্রম এবার একটা দরজার সামনে দাঁড়ালো, যেখানে লেখা নাম্বার 43। বিক্রম এবার হালকা হেসে বলল, আচ্ছা, তো বাবা এই দরজাটার কথা বলছিলেন। বিক্রমের আগেও কিছু লোক এই দরজার সামনে এসে ভিতরে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে। বিক্রম এবার আস্তে আস্তে নিজের হাত উঠিয়ে পর্দার উপর রাখল। ইরা এবার ইয়ার্কি মেরে বিক্রমকে বলল, বিক্রম, এটা তো ঠিক না। অরেন্দ্র আঙ্কেল ছেলেকে সুবিধা করে দিলেন, বাকিরা সুবিধা পেল না। দেখ, সবাইকে নিজেদের রাস্তা খুঁজতে হচ্ছে। বিক্রম ভয় পেল, কারণ ভুলেও কারো কানে যদি ইরার কথাটা চলে যায়, তাহলে তার বাবার কঠিন শাস্তি হবে। বিক্রম এবার একটু রেগে ফিসফিস করে ইরাকে বলল, এই, এসব কথা বলিস না, কেউ শুনতে পেলে বাবা বিপদে পড়বেন। ইরা আস্তে আস্তে বলল, তোর ইয়ার কি মারছিলাম। বিক্রম দরজা থেকে কয়েক পা পিছিয়ে গেল, তারপর 2 হাত মুঠো করে নিল, আর ওই পর্দার উপর জোরে ঘুষি মেরে বলল, অকটেন ব্লাস্ট। বিক্রমের ঘুষি লেগে দরজার মোটা পর্দায় চির ধরতে শুরু করল। সবাই অবাক হয়ে দেখল পর্দাটা কাঁচের মতন গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে গেল। ইরা খুব কৌতূহল দেখিয়ে নিজের মাথা নাড়ল, তারপর জিজ্ঞেস করল, বাহ, এটা তো দারুণ টেকনিক। এটা কোন টেকনিক? কথা শুনে বিক্রম বলল, এর নাম অকটেন ব্লাস্ট। এটা সাধারণ টেকনিক। বিক্রম ইরাকে বলল, চল ইরা, ভিতরে গিয়ে দেখি আমাদের জন্য কোন অসাধারণ টেকনিক অপেক্ষা করছে। তারা ঘরে ঢুকে খেয়াল করল এই বিশাল ঘরটার একটা ছোট্ট অংশে একদম হালকা আলো, প্রায় অন্ধকার বললেই চলে। সেখানে একটা পাথরের বেদির উপর একটা লাল কাগজ একটা কাঁচের বাক্সে সাবধানে রাখা রয়েছে। বিক্রম আস্তে করে কাঁচের বাক্স সরিয়ে কাগজটাকে তুলে পড়তে শুরু করল। বিক্রম মুখটা বেজার করে বলল, ক্লাস 1 হাই লেভেল টেকনিক, ফিউরিয়াস ফ্লেম। আমি তো ভেবেছিলাম কোনো শক্তিশালী টেকনিক খুঁজে পাবো। কথা শুনে ইরা বলল, তুই হয়তো জানিস না, কিন্তু এটা সৌর্য দলের সবচেয়ে ভালো টেকনিক। তোর তো খুশি হওয়া উচিত যে আঙ্কেল তোর জন্য এই টেকনিক বেছেছেন। বিক্রমের মন ভালো হয়ে মুখে হাসি ফুটে উঠল, কিন্তু ঠিক তখনই ইরা তার হাত সামনে এনে বিক্রমের হাত থেকে সেই লাল কাগজটা ছিনিয়ে নেয়। ইরার এই কাণ্ড দেখে অবাক হয়ে বিক্রম জিজ্ঞেস করে, ইরা, তুই এটা কি করলি? ইরা এবার একটু চিন্তিত হয়ে বলল, বিক্রম, আমি জানি এই টেকনিক শুরুর জন্য ভালো, পরে আরো কঠিন টেকনিক শেখা সহজ হয়ে যায়। আমার মনে হয় জীবনের প্রথম বিশেষ টেকনিক একটু কঠিন হওয়া ভালো, আর এটা ক্লাস 1 হাই লেভেল টেকনিক, বেশ দুর্বল। ইরার কথা শুনে বিক্রম হেসে মাথা নাড়ল। বিক্রম জানে ইরা তার ভালোর জন্যই এই কথা বলছে। তার হাসি দেখে ইরা তুড়ি মারল, আর সাথে সাথে তাদের হাতে আরেকটা লাল কাগজ এলো। সে বিক্রমকে বলল, এটায় ক্লাস 2 হাই লেভেল টেকনিক ফ্লেম ম্যানিপুলেশন আছে। আমি জানি তুই বাবার বেছে নেওয়া টেকনিক চাস, কিন্তু তুই কোনো সাধারণ ছেলে নস বিক্রম। তোর ক্ষমতা সবার চেয়ে বেশি। তোর ভবিষ্যতের জন্য এটা সঠিক রাস্তা। তুই ক্লাস 1 ছেড়ে ক্লাস 2 টেকনিক বেছে নে। বিক্রম দেখল ইরার এক হাতে ক্লাস 2 এর শক্তিশালী টেকনিক, আর অন্য হাতে তার বাবার বেছে নেওয়া ক্লাস 1 এর টেকনিক। বিক্রম মুচকি হেসে তার বাবার বেছে নেওয়া টেকনিকটাই হাতে নিল। ইরা বলল, কিন্তু বিক্রম ওর কথা কেটে বলল, ইরা, আমি জানি তুই একদম ঠিক কথা বলছিস, আর তোর ওই অফারের জন্য তোকে অনেক ধন্যবাদ। আপাতত আমি এই ক্লাস 1 টেকনিকই শিখতে চাই, আর এটাকেই আমি নিজের দমে শক্তিশালী বানিয়ে তুলব। ইরা বুঝল বিক্রম কখনো কোনো সিদ্ধান্ত নিয়ে নিলে সেখান থেকে তাকে টলানো মুশকিল। ইরা হেসে বলল, আমি বিশ্বাস করি তুই শক্তিশালী টেকনিক নিজেই পেয়ে যাবি, কিন্তু কবে সেটা জানি না। বিক্রম আর ইরা হাসতে হাসতে ঘরের বাইরে চলে এলো। বিক্রমের মনে পড়ল এবার তার বের হওয়ার সময় হয়ে গেছে। সে ইরাকে বলল, আমাদের এবার যাওয়া উচিত।
নয়তো বাবা শুধু শুধু চিন্তা করবে। ওরা দরজার কাছে যখন পৌঁছে গেল তখন দেখল কবিতা একটু বেশি চিন্তিত, কারণ সে তার দরজার পর্দা এখনো ভেঙে ভিতরে ঢুকতে পারেনি। কবিতার বাবা সৌর্যমহলের এক প্রহরীকে ঘুষ দিয়ে জেনেছে এখানে একটা হাই লেভেল টেকনিক রয়েছে। কবিতার বাবা জানতেন যদি কবিতা এই টেকনিক পেয়ে যায় তবে তার শক্তি এই প্রজন্মের বাকি সবার থেকে বেশি হয়ে যাবে। কবিতা বিক্রমের কাছে দৌড়ে গেল, কিন্তু বিক্রম কবিতার সাথে কথা না বলে মুখ ঘুরিয়ে চলে গেল। আজ প্রথমবার কবিতা বিক্রমের উপর নয়, নিজের উপর রেগে গেল। সে চোখের জল ফেলতে ফেলতে বলল, এসব আমার কর্মফল, আমি কি স্বার্থপর, ছি। রাগে দুঃখে শরীরের সব জোর দিয়ে কবিতা মেঝেতে পা ঠুকল। কবিতা মাটিতে বসে কাঁদতে লাগলো। বিক্রম ওখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু কবিতাকে ওভাবে কাঁদতে দেখে ওর মন গলে গেল। বিক্রম কবিতাকে বলল, সরে যাও, আমি চেষ্টা করে দেখি। বিক্রমের কথা শুনে কবিতা অবাক হলেও খুব খুশি হলো। কবিতা তাড়াতাড়ি উঠে নিজের চোখের জল মুছল, তারপর বিক্রমকে বলল, হ্যাঁ সত্যি তুমি সাহায্য করবে? হ্যাঁ, আমি সরে যাচ্ছি। এই বলে কবিতা বিক্রমের জন্য জায়গা করে দিল, যাতে সে পর্দা ভাঙতে কবিতাকে সাহায্য করতে পারে। কবিতা গত 1.5 ঘন্টা ধরে যা করতে পারেনি তা বিক্রম এক ধাক্কায় করে ফেলল। বিক্রম কবিতার সাথে একটাও অতিরিক্ত কথা না বলে ইরার কাছে চলে গেল। কবিতা এবার বিক্রমকে ডেকে বলল, বিক্রম বলছি, মানে ধন্যবাদ, আর ক্ষমা করে দিও পারলে, মানে দুটোই একসাথে। বিক্রম আস্তে করে বলল, ঠিক আছে। মূল শক্তির দরজার বাইরে একজন বয়স্ক ভদ্রলোক বসে সব বিশেষ টেকনিকের হিসেব বানাচ্ছেন। সৌর্য দলের অনেক যুবক যুবতী মেম্বার্স বৃদ্ধের কাছে সামনে লাইনে দাঁড়িয়ে এক এক করে মোটা খাতায় নিজের নাম আর নিজের পাওয়া বিশেষ টেকনিকের নাম লিখে সই করল। শক্তি ভবনের সব কাজ খুব নিয়ম মাফিক হয়। সবার হাতে টেকনিক লেখা লাল কাগজ, যেগুলো নিয়ে সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে। প্রায় 10 জন প্রহরী সেখানে জড়ো হয়েছিল, যাতে সই ছাড়া কেউ টেকনিক চুরি করতে না পারে। এই শক্তি আর টেকনিকগুলি সৌর্য দলের ভিত্তি, তাই প্রাণ দিয়ে হলেও একে রক্ষা করা হয়। সৌর্য দলের একটি বিশেষত্ব ছিল, এই টেকনিক লেখা কাগজপত্র একটি বিশেষ ধরনের কাগজ দিয়ে তৈরি। কোনো বাইরের লোক এগুলোকে জোর জবরদস্তি চুরি করতে চেষ্টা করলে কাগজ হঠাৎ ফাঁকা হয়ে যাবে। এক এক করে সবাই এগিয়ে যেতে যেতে বিক্রম এবার দাঁড়ালো সেই বৃদ্ধের সামনে এসে। বৃদ্ধ বিক্রমের মুখের দিকে তাকিয়ে ভাবলেন, এই টেকনিক, এটা তো নবম শক্তি চক্র ছাড়া কারোর পক্ষে নেওয়া সম্ভব ছিল না। এই ছেলেটার কত শক্তি, ছেলেটা কিভাবে বারবার সবাইকে চমকে দেয়। এই ভেবে বৃদ্ধ এবার খাতায় হিসেব লিখতে লিখতে বিক্রমকে জিজ্ঞেস করলেন, তুমি নিয়ম জানো তো? প্রথম নিয়ম হলো ভুল করেও এই কাগজ যেন অন্য কোনো দলের হাতে না যায়, এটা হলে গন্ডগোল হয়ে যাবে। আর দ্বিতীয় নিয়ম হলো 1 বছর পরে এটা ফেরত দিয়ে যাবে। সে তুমি টেকনিক শেখো আর না শেখো, কিছু যায় আসে না। 3 নাম্বার, এই কাগজ আমাদের পূর্বপুরুষের সম্পত্তি, ভুলেও যেন না ছেঁড়ে, বুঝলে? শক্তি ভবনের বাইরে বেরিয়ে দুজনেই শান্তির নিঃশ্বাস নিল। দুজনকে দেখে অরেন্দ্র পিছন থেকে জিজ্ঞেস করলেন, কি হলো বিক্রম? অরেন্দ্রকে দেখে বিক্রম ধীরে ধীরে জামার পকেট থেকে লাল কাগজটা বের করে খুশিতে চিৎকার করতে করতে বলল, বাবা দেখুন, আমি বিশেষ টেকনিক পেয়ে গেছি। বিক্রমকে এত খুশি দেখে অরেন্দ্রও খুশি হয়ে বললেন, আরে বাহ, দারুণ ব্যাপার বিক্রম, তুমি আমার মাথা উঁচু করে দিয়েছ। আমি খুব খুশি তুমি বিশেষ টেকনিক পেয়েছ, কিন্তু মনে রেখো, এটা কিন্তু সৌর্য দলের বিশেষ টেকনিক। এ আমাদের পূর্বপুরুষের সম্পত্তি। এবার কিন্তু সারা জীবন একে রক্ষা করে যেতে হবে, বুঝলে? তবে হ্যাঁ, তোমাকে এবার একলব্য র্যাঙ্ক পেতে হবে। আমি অবশ্য জানি তুমি তাড়াতাড়ি পেয়ে যাবে। বিক্রম লাল কাগজটা পকেটে রাখতে রাখতে ভাবল, এই টেকনিক এত বিশেষ কেন যে আমি এটা পেয়েছি দেখে সবাই খুশি হচ্ছে? এটা তো কেবল ক্লাস 1-এর একটা টেকনিক। সে রাস্তায় চলতে চলতেও ভাবল, আচ্ছা, আমি যদি ইরার কাছ থেকে ক্লাস 2-এর বিশেষ টেকনিক নিয়ে নিতাম তাহলে কি হতো? বিক্রমের মাথা তাকে বলছিল ইরার দেওয়া কাগজটা নেওয়ার কথা, কিন্তু সে মনের কথা শুনেছে। বিক্রম এখন আর ইরার কাছ থেকে তার টেকনিকের কাগজটা চাওয়ার সাহস পাচ্ছে না। তার আংটির ভিতর থেকে বিদুর বলে উঠলেন, চিন্তা করো না, কিছু কিছু ক্লাস 1-এর বিশেষ টেকনিক ক্লাস 3-এর টেকনিকের চাইতেও বেশি শক্তিশালী হয়। সেজন্যই তো এটা বিশেষ টেকনিক।
কথাটা শুনে তক্ষুনি বিক্রম আংটির দিকে তাকিয়ে উত্তেজিত গলায় জবাব দিল, তাহলে আমি যে ক্লাস 1 টেকনিক পেলাম সেটা ক্লাস 3 এর থেকে বেশি শক্তিশালী? বিক্রম বিদুরের কথা শুনে ভেবে নিল একটা বড় গুপ্তধন পেয়ে গেছে, কিন্তু বিদুর তার সব উত্তেজনায় জল ঢেলে দিয়ে বললেন, তা তো সময়ই বলবে, তবে আমরা আশা করতেই পারি। বিক্রমকে বেজার মুখে ঘুরতে দেখে বিদুর বলল, শোনো, তুমি যে ক্লাস 1-এর হাই লেভেল টেকনিক পেয়েছো সেটা তোমার খুব একটা কাজে লাগবে না। বিদুর বুঝতে পারলো বিক্রম প্রচণ্ড হতাশ হয়ে গেছে, তাই এবার তার মন ভালো করার জন্য বললেন, আরে এত হতাশ হচ্ছ কেন? আমার কাছে ইরার থেকেও বেশি শক্তিশালী টেকনিক আছে, আর এমনিতেও র্যাঙ্ক কম থাকলে তুমি যে টেকনিক তুলেছ ওটার বিশেষ দরকার পড়ে না। তাই নিজের ট্রেনিং এর দিকে মন দাও। সঠিক সময় এলে আমি তোমাকে অনেক নতুন টেকনিক শিখিয়ে দেব। দেখবে ভবিষ্যতে তুমি ইরার থেকেও বেশি শক্তিশালী হয়ে যাবে। ইরার পরিবার তো। এইটুকু বলে বিদুর জিভ কাটলেন, আর একটু হলেই তিনি ইরার ব্যাপারে কিছু বেফাঁস কথা বলে ফেলতেন। বিক্রম ভেবেছিল আজকে আচার্য কথা বলতে বলতে মনের ভুলে ইরার অতীতের গোপন কথা বলে ফেলবেন, কিন্তু আচার্য নিজেকে সামলে নিলেন, আর বিক্রমও অন্যদিকে মন দিল। সে ভাবল এবার তার লক্ষ্য একলব্য র্যাঙ্ক পাওয়া। মেসিডোরিয়াতে এখন প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু এই গরমেও ক্লান্তি নেই দুজনের, বিক্রম আর ইরার। আজকাল বিক্রম আর ইরা একসাথে প্র্যাকটিস করছে। জঙ্গল ভেঙে চুরে একাকার কাণ্ড। লড়তে লড়তে ইরার হাতে বেশ অনেকটা চোট লেগেছিল, বিক্রমের চোয়ালেও অনেকখানি চোট লেগেছে। ইরা বিক্রমের উপর আঘাত করল। বিক্রম মার খেয়ে নিজেকে নিজে বলল, বাবা রে, এই মেয়েটা সত্যি মারাত্মক শক্তিশালী। বিক্রম ইরার দিকে উড়ে যেতে লাগলো। ইরা যখন বিক্রমের হাত নিজের দিকে আসতে দেখল, তখন সে নিজেকে বাঁচাতে নিজের হাত এগিয়ে নিল। ইরার যখন মনে হলো এবার লড়াই শেষ, ঠিক তখন বিক্রম নিজের হাত উঠিয়ে ইরার দিকে লাফিয়ে বলল, অকটেন ব্লাস্ট। বিক্রম যখন ইরার উপর অকটেন ব্লাস্টের হামলা করল, তখন একটা বাতাসের ঝাপটা ইরার দিকে তেড়ে গেল। সেটা থেকে বাঁচার জন্য ইরা নিজের হাত বাতাসে ঘোরালো আর শক্তির একটা বলয় বানালো। সেই বলয়ের সাথে সে বিক্রমের পাঠানো আঘাত ধাক্কা খেল। তখনই একটা বড় বিস্ফোরণ হল। বিক্রম আর ইরা দুজনে ছিটকে পড়ল দুদিকে। বিক্রম হেসে ইরাকে জিজ্ঞেস করল, ইরা, তুই অকটেন ব্লাস্ট কবে শিখলি? বিক্রমকে অবাক হতে দেখে ইরা বলল, আরে এটা অকটেন ব্লাস্ট নয়, এটা হলো ক্লাস 2 হাই লেভেল টেকনিক, সোয়ালো রিটার্ন। এটা শিখে নিলে আমরা সামনের লোকের আঘাতকে কপি করতে পারি। আমি এটা নতুন নতুন শিখলাম, তাই অকটেন ব্লাস্টকে মাত্র 10% কপি করতে পেরেছি। বিক্রম এবার আরও অবাক হয়ে জিজ্ঞেস করল, তাই আমরা সত্যি প্রতিপক্ষের হামলা কপি করতে পারি? ইরা হেসে উত্তর দিল, হ্যাঁ, কিন্তু তোর অকটেন ব্লাস্ট বেশ শক্তিশালী ছিল। আমি যদি একলব্য র্যাঙ্কের না হতাম তাহলে তোর হামলা কিছুতেই আটকাতে পারতাম না। বিক্রম এতক্ষণ খেয়াল করেনি, কিন্তু এবার তার হাতে বেজায় যন্ত্রণা হচ্ছে। শরীর থেকে জলের মতন ঘাম বেরিয়ে যাচ্ছে। গরমে দুজনেই বেহাল, তাই বিক্রম ভাবল জামাটা খুলে ফেলাই ভালো। বিক্রমের এখন 6 প্যাক অ্যাবস, রিপড ফিজিক, তাকে দেখতে আগের থেকে অনেক
বিকেল হয়ে এলে বিক্রমের ঘুম ভাঙল। সে দেখল ইরা তার পাশে ঘুমোচ্ছে। ইরা চোখ খুলে বলল, আরে শিরোমণি দেখছি ঘুম থেকে উঠে গেছে। ঘুমের ভাব কেটে গেলে বিক্রম অবাক হয়ে নিজের দুহাত দেখতে থাকল। প্রচণ্ড অবাক হয়ে বিক্রম বলল, আমার মনে হচ্ছে আমার শক্তি বেড়ে গেছে, নবম শক্তি চক্র পেয়ে গেলাম। এর আগের বার ঘুমিয়ে ঘুমিয়ে বিক্রম শক্তি চক্র পেয়ে গিয়েছিল। বিক্রম হাসতে হাসতে বলল, আজকের দিনটা ভীষণ ভালো। আমার নবম শক্তি চক্রের খুশিতে আজকে তোকে পার্টি দেব, কিন্তু তার জন্যে আমাদের এখন মেসিডোরিয়াতে যেতে হবে। সন্ধে হয়ে গেছে, চল তাড়াতাড়ি যাই। বিক্রমের কথা শুনে ইরা হেসে বলল, ছোটখাটো পার্টি দিলে কিন্তু চলবে না। অনেক দিন অপেক্ষা করেছি এই খুশির দিনের জন্য। কিরে, বড় পার্টি দিবি তো? বিক্রম এবার চালাকি করে বলল, আমি তো গরিব, এখন ছোট পার্টি দিচ্ছি, পরে পাক্কা বড় পার্টি হবে। এখন পকেট ফাঁকা রে। আজ সত্যি বলতে বিক্রম মন থেকে ইরাকে ধন্যবাদ দিতে চায়। বিক্রম আজ ইরাকে খাওয়াতে নিয়ে গেল। বিক্রম নিজের ঘরে ঢুকে লাফিয়ে বিছানায় শুয়ে পড়ল। আস্তে আস্তে নিজেকে বলল, শেষ পর্যন্ত আমি এবার আবার একলব্য হয়ে যাব। বিক্রম শুনল আংটির ভেতর থেকে বিদুর হাসছেন। তিনি হাসতে হাসতে বিক্রমকে বললেন, তোমার সাফল্যের পিছনে ইরার একটা বড় হাত আছে। শুধু হাত কেন, গোটা শরীর আছে। ওই আজকে তোমাকে নবম শক্তি চক্র পেতে সাহায্য করেছে। বিক্রম এবার আচার্য বিদুরকে প্রশ্ন করল, বুঝলাম না, ইরা নবম শক্তি চক্র পেতে সাহায্য করেছে মানেটা কি? এবার বিদুর আংটির বাইরে এসে বললেন, আমি বলতে চাইছি মানে একমাত্র ইরার অবদান এরকম কিন্তু নয়। তুমি যথেষ্ট পরিশ্রম করেছো ঠিকই, কিন্তু বিদুর কথা বলতে বলতে থেমে গেলেন। তাই বিক্রম আবার জিজ্ঞাসা করল, কিন্তু কি আচার্য, আপনি কি বলতে চাইছেন? এবার বিদুর পরিষ্কারভাবে বললেন, আজকে যদি ইরা তোমাকে সাহায্য না করত, তাহলে নবম শক্তি চক্র পেতে তোমার আরো এক আধ সপ্তাহ লেগে যেত। বিক্রম এই কথা শুনে সাথে সাথে বিছানা থেকে উঠে আচার্যর দিকে দেখল। তারপর চোখ গোল গোল করে বলল, তার মানে ইরা আমাকে জাদু দিয়ে? বিদুর বুঝলেন বিক্রম তার কথা বুঝে গেছে। বিক্রম দুঃখ পেল না, বরং খুশি হয়ে বলল, যদি মেনে নিই যে এই শক্তি চক্রের পিছনে ইরার হাত আছে, তাতে কি যায় আসে? আপাতত আমি নবম শক্তি চক্র অবধি পৌঁছে গেছি। একলব্য র্যাঙ্ক পেতে গেলে আমাকে আগামী 5-6 মাস কঠিন পরিশ্রম করতে হবে। আচার্য, আমি 1 বছর নষ্ট করেছি। আমার মনে হয় না যে আগামী 2 বছরে আমি রিয়ার সমান শক্তিশালী হতে পারবো। বিদুর বিক্রমের হতাশা টের পেলেন, কিন্তু কিছু বললেন না। বিক্রম বিদুরের নীরবতা দেখে আবার বলল, রিয়ার ট্রেনিং জনক দলের লিডার নিজে করান। যেহেতু জনক দল অত্যন্ত শক্তিশালী, সুতরাং রিয়াও সবার থেকে বেশি শক্তিশালী যোদ্ধাদের মধ্যে একজন। জনক দলের কাছে শান্ডিলের মতন প্রথম সারির বৈদ্য আছেন। শান্ডিল যদি রিয়াকে সাহায্য করতে শুরু করে, তাহলে তো সর্বনাশ। বিক্রমের কথা শুনে বিদুর হো হো করে হেসে উঠলেন। হাসতে হাসতে গড়িয়ে গিয়ে বিদুর বললেন, যে প্রথম সারির বৈদ্যের কথা বলছো তাকে আমি বেশ ভালো করে চিনি। শান্ডিল মাত্র 6খানা শক্তি চক্র পাওয়া একজন বৈদ্য। ওকে লোকে বড়ির জাদুকর কেন বলে ভগবান জানে। বড়ি বানানো ছাড়া ও আর কি করতে পারে? কিচ্ছু না। বিক্রম বুঝতে পারল বিদুর কোনো সাধারণ বৈদ্য নয়, বিদুর খুবই ক্ষমতাবান কেউ। এরপর বিদুর আবার বললেন, আগামীকাল কিছু জিনিস কিনতে হবে। সবার প্রথমে আমরা কিনবো চমৎকারী শরবতের রহস্য, মানে যে জিনিসটা দিয়ে ওটা তৈরি হয় সেই চমৎকারী পাউডার বানানোর জড়িবুটি। পাউডারটা খেতে তেঁতো আর জঘন্য, কিন্তু শক্তি বাড়ানোর জন্য চমৎকারী শরবতের থেকেও বেশি কাজ করে। আর আমার মনে হয় না রিয়ার মতন রক চটা মেয়ে এরকম বিচ্ছিরি জিনিস খেতে রাজি হবে। কথাটা শুনে বিক্রম চমকে গিয়ে বলল, চমৎকারী শরবত? সে কি আচার্য, আপনি তো প্রথমে বলেছিলেন ওটা বাজে জিনিস, ওতে কিচ্ছু হয় না। বিদুর হাসতে হাসতে বিক্রমকে বললেন, আরে তখন আমি মিথ্যে বলেছিলাম, কারণ তখন তুমি আজকের মতন শক্তিশালী ছিলে না। ওই সময় যদি তুমি চমৎকারী শরবত বা চমৎকারী পাউডারের মধ্যে কোনো একটা খেতে, তাহলে তোমার শরীর ওই শক্তি সামলাতে পারতো না, যার ফলে তুমি একলব্য হতে পারতে না। আর তুমি যা জেদি, মিথ্যে না বললে তোমাকে আটকানো যেত। এখন তুমি আমার আশার চাইতেও বেশি শক্তিশালী হয়ে গেছো, তাই এখন তোমার চমৎকারী পাউডার খাওয়ার সময় এসে গেছে। আজ বিক্রম যা করতে পারছে
যতটুকু শক্তিশালী হয়েছে সবটাই বিদুরের কারণে। তাই বিক্রম ওনার বিদ্যাকে অহেতুক প্রশ্ন করল না। আচার্য বিদুরের ওপর ভরসা রেখে সে পরবর্তী চ্যালেঞ্জের জন্য তৈরি হয়ে গেল। আচার্য তাকে বাজারের যে লিস্টটি ধরালো সেটা দেখে তো বিক্রমের চোখ ছানা বড়া হয়ে গেল। বিক্রম বলল, 50 বছরের পুরনো 4টে নীল গোলাপ, 2খানা সাপের বিষের ফল, 20 বছর পুরনো আয়ুর্বেদিক দুর্বা 1 গুচ্ছ, আর জল মূল শক্তি আছে এমন জাদুর পাথর। এসব দেখে বিক্রম ঘাবড়েও গিয়েছিল আর অবাকও হয়েছিল। এসব জিনিস সে কোথা থেকে আনবে? তার মুখটা বাংলার 5-এর মতন হয়ে গেছে দেখে বিদুর বললেন, কি হলো, কোনো সমস্যা? বিক্রম হড়বড় করে বলতে শুরু করলো, সমস্যা? আপনি জিজ্ঞেস করছেন সমস্যা? 50 বছর পুরনো গোলাপের দাম কমপক্ষে 3000 স্বর্ণমুদ্রা হবে। আর সাপের বিষের ফল? প্রথমত এরকম আজব জিনিস আমি পাবো কোথা থেকে? আর কোনো ক্রমে যদি পেয়েও যাই, এটা কোনোভাবে 8000 স্বর্ণমুদ্রার চেয়ে কমে হবে না। এটা কিনতেই আমার পকেট খালি। আয়ুর্বেদিক দুর্বার দাম শুরু হয় কত থেকে জানেন? 11,000 স্বর্ণমুদ্রা। আপনার লিস্টে লেখা সবচেয়ে সস্তা জিনিসও আমার জন্য দামি। জল মূল শক্তির পাথরের দাম পড়ে 2000 স্বর্ণমুদ্রা। সব মিলিয়ে 50,000 স্বর্ণমুদ্রা। আচার্য, এত টাকা কোথা থেকে পাবো? বিদুর একেবারে শান্ত গলায় বললেন, ওফ, তুমি কোথা থেকে কি আনবে বাপু তোমার ব্যাপার, আমি শুধু পাউডারটা ভালো করে বানাবো। বিক্রম নিজের সমস্যা বিদুরকে বোঝানোর চেষ্টা করছে, এদিকে বিদুরের কপালে একটা ভাঙা জব্দি নেই। এই দেখে বিক্রম রাগে গজগজ করতে করতে বলল, আচার্য, আপনি আচ্ছা মানুষ তো, আমি নিজের কষ্টের কথা বলছি আর আপনি পাত্তা দিচ্ছেন না। সব জিনিসের দাম বড্ড বেশি, আর সত্যি বলতে আমার জন্য অনেক পাউডার লাগে। তাহলে তো সৌর্য দলের কোষাগার খালি হয়ে যাবে জিনিস কিনতে কিনতে। তখন বিক্রমের মাথায় কিছু একটা এলো। সে মুখ বেজার করে বালিশের তলা থেকে একটা সবুজ কার্ড বের করলো। তারপর বিদুরকে বলল, আমার কাছে কেবল এই 10,000 স্বর্ণমুদ্রাই পড়ে আছে। অমৃতধারা নিলাম করে যা কামিয়েছিলাম সব শেষ। এই টাকায় খুব জোর একটা জিনিস কিনতে পারবো, বাকি জিনিস কিভাবে কিনবো জানি না। বিদুর চেয়ারে বসে হাসছে। বিক্রম মাথা খাটিয়ে বের করলো, এই স্বর্ণ মুদ্রা দিয়ে যদি আমি অমৃতধারার জিনিস কিনি, তো এগুলোকে নিলাম করে হয়তো চমৎকারী পাউডারের জন্য স্বর্ণ মুদ্রা জোগাড় করা যাবে। আচার্যও রাজি আছেন, কারণ অমৃতধারা বানানো তার কাছে এমন কিছু কঠিন ব্যাপার না। এসব ভেবে বিক্রম একটু চিন্তামুক্ত হলো আর বিদুর আংটির ভিতরে ঢুকে গেলেন। বিক্রম এখন অমৃতধারার কোয়ালিটি নিয়ে ভাবছে না, কত বেশি বিক্রি করা যায় সেটাই বেশি গুরুত্বপূর্ণ এখন তার কাছে। আগের বারের মতন সস্তার জিনিস কিনে অমৃতধারা বানিয়েছিল। বিক্রম বুঝেছে তার কাছে আপাতত যত জিনিস আছে তা দিয়ে 7 শিশি অমৃতধারা বানানো সম্ভব। যখন বিদুর অমৃতধারা বানানোর জন্য জড়িবুটি বাছাই করলেন, তখন বিক্রম নিজের গ্রিন কার্ড হাতে নিয়ে ভাবছে যে আবার তার সব টাকা শেষ হয়ে গেল। এবার বিদুর দেখলেন 7খানা শিশি টেবিলের ওপর রেখে বিক্রম হাসছে। তারপর আগেরবার যে ছদ্মবেশ নিয়েছিল সেভাবে মহলের একটা গোপন রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে দরবার নিলাম ঘরের দিকে গেল। নিজের পরিচয় লুকিয়ে বিক্রম নিজের সাথে 7খানা অমৃতধারার শিশি নিয়ে সৌরিনীর সামনে রাখল। সৌরিনী এতগুলো অমৃতধারা একসাথে দেখে অবাক হয়ে গেল। শিশি খুলে শুঁকে দেখে সে বুঝল এগুলো সব আসল অমৃতধারা। নিজে পরীক্ষা করার পর সে শিশি চরক গুরুর হাতে দিল। তিনিও পরীক্ষা করে বললেন, সব শিশির অমৃতধারা খাঁটি। সৌরিনী ছদ্মবেশী বিক্রমের দিকে তাকিয়ে হাসল। সৌরিনী ছদ্মবেশী বিক্রমের দিকে তাকিয়ে আপ্লুত হয়ে বলে উঠল, সত্যি কথা বলতে আমি কখনো ভাবিনি আপনি 6 মাস পরে আমাদের সাথে এত বড় ব্যবসা করতে আসবেন। কথাটা শুনে বিদুর বিক্রমের কণ্ঠ হয়ে জিজ্ঞেস করলেন, কবে নাগাদ বিক্রি হবে এই 7টা শিশি? সৌরিনী একরকম ব্যবসায়ী হাসি হেসে বলল, আপনার কি এক্ষুনি টাকা চাই? মানে আপনার টাকার খুব দরকার না হলে 1-2 দিন দাঁড়িয়ে যান। আসলে 7 শিশি অমৃতধারা একসাথে বিক্রি করা একটু সমস্যা। এমনটা সচরাচর দেখা যায় না। কয়েকটা দিন অপেক্ষা করে গেলে আপনার জন্য ভালো খরিদ্দার পাওয়া যাবে, আর মুনাফা 10 গুণের চেয়েও বেশি হবে। বিক্রম মাথা নেড়ে হ্যাঁ জানালো। এবার বিদুর সৌরিনীকে বললেন, আপনি কি কয়েকটা জিনিস কিনতে আমাকে সাহায্য করতে পারেন? এ কথা শুনে সৌরিনী বিক্রমের দিকে দেখে বলল, কেমন জিনিস? এরপর বিদুর একটু ইতস্তত করে বলল, একটা জিনিস বানানোর জন্য কিছু অন্য জিনিস লাগবে। এইটুকু শুনে সৌরিনীর কান খাড়া হয়ে গেল। সে জানতে চাইল কি লাগবে। সৌরিনীর প্রশ্ন শুনে মনে হলো সে সাহায্য করতে ইচ্ছুক।
বিদুর সেটা বুঝে বললেন, 50 বছর পুরনো নীল গোলাপ, সাপের বিষের ফল, 20 বছর পুরনো আয়ুর্বেদিক দুর্বার একটা গোছা, জল মূল শক্তি আছে এমন জাদুর পাথর। ওখানে দাঁড়ানো চরকগুরু বুঝতে পারছিলেন না এই লোকটার এত জিনিস কেন দরকার। এই লোকটা চমৎকারী পাউডার বানানোর কথা ভাবছে না তো? এসব ভাবতে ভাবতে চরকগুরু ভাবলেন, চুপচাপ যা হচ্ছে দেখে যাওয়াই ভালো। সৌরিনী বলল, এসব জিনিস আমাদের কাছে নিলামের জন্য এলে আপনাকে জানিয়ে দেব। চরকগুরু সৌরিনীর চোখকে ফাঁকি দিতে পারলেন না। তাকে দেখে পরিষ্কার মনে হচ্ছে তিনি চিন্তিত। এটা দেখে সৌরিনীরও চিন্তা হচ্ছে, কিন্তু সে মনের ভাব বাইরে প্রকাশ করতে চায় না। এবার বিদুর বললেন, আমি যা যা বললাম এর মধ্যে কিছু যদি আসে তাহলে আমি আজকে যে টাকা পাবো তার থেকে ওই জিনিসের দাম কেটে নেবেন। এমনিতেও দুদিন আমি আসতে পারবো না, কারণ গুরুত্বপূর্ণ কাজ আছে। এই কথা বলে বিক্রম বেরিয়ে গেল। তার বেরিয়ে যাওয়ার সাথে সাথে সৌরিনী চরকগুরুর দিকে তাকিয়ে বলল, কি হলো চরকগুরু? লোকটা যা যা জিনিস কিনতে চাইছে সেটা শুনে আপনি এমন চমকে উঠলেন কেন? চরকগুরু এবার বললেন, ভদ্রলোক যা যা চাইলেন এসব তো চমৎকারী পাউডার বানাতে লাগে। এবার অবাক হওয়ার পালা সৌরিনীর। সে গোল গোল চোখ করে বলল, কিন্তু কিন্তু চমৎকার পাউডার বানাতে হলে চিকিৎসককে কমপক্ষে র্যাঙ্ক 4 হতে হয়। তার মানে? চরকগুরু মাথা নেড়ে বললেন, ভেবে দেখো একবার, সম্পূর্ণ ওহান সাম্রাজ্যে মাত্র 20 জন চিকিৎসক এমন আছেন যারা র্যাঙ্ক 4 এর। এ কথা শুনে সৌরিনী একটা চালাকির হাসি হেসে বলল, র্যাঙ্ক 4 এর চিকিৎসক? তাহলে এর সাথে তো একটু বেশি খাতির পাতানো দরকার। একে একটু বেশি বেশি সাহায্য করা দরকার, যাতে সঠিক সময় এলে একে দিয়ে আমি যা চাই ঠিক তাই করাতে পারি। সৌরিনী দরবারের কাছে বিক্রমের দরকারি জিনিস জোগাড় করা ছিল ভীষণ সহজ, কারণ সমস্ত ওহান সাম্রাজ্য তার নখদর্পণে। গতবারের আর এবারের নিলামের মধ্যে একটু পার্থক্য আছে। গতবার কম লোক ছিল, মূলত শক্তিশালী পরিবারের লোকজনই এসেছিল। বিক্রমের শক্তিচক্র পাওয়ার ঘটনায় এর মধ্যে অমৃতধারা বিখ্যাত হয়ে গিয়েছিল। তাই সব পরিবারের লোকজন বাড়ির ছোট ছেলে মেয়েদের জন্য অমৃতধারা কিনতে চাইছিল, যাতে তারা সময়ের আগে একলব্য র্যাঙ্ক পেয়ে যায়। বিক্রম বুঝল অমৃতধারা দেশের অন্য লোকজনের জন্য কি দুর্মূল্য একটা জিনিস, অথচ বিদুরের সাহায্যে এই জিনিস সে চাইলেই যত খুশি বানিয়ে নিতে পারে। বিক্রম কি এবার সৌরিনী দরবারের কোনো নতুন ফাঁদে ফেসে যাবে, নাকি আবার বিদুর তাকে বাঁচিয়ে দেবে? এই 7 শিশি অমৃতধারা কি নিলাম ঘরে বিক্রি হবে, নাকি এবার বিক্রমের জন্য থাকবে নতুন বিপদ?